আজকে যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ইএমআই। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যদি কথাটার মধ্যে দেখিস তাহলে পরে তোদের এখানে দুটো জিনিস পাবি, একটা হচ্ছে ইলেকট্রো, দ্যাট মিনস ইলেকট্রিসিটি, আর এম ফর ম্যাগনেটো মানে হচ্ছে ম্যাগনেটিক বা ম্যাগনেট। তাহলে ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিক বা ইলেকট্রিসিটি প্লাস ম্যাগনেট এই দুটো মিলেই এই চ্যাপ্টারটা আমরা কভার করব। এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি যেমন তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টার পড়েছিলাম, সেখানে ইলেকট্রিসিটি থেকে আমরা ম্যাগনেট পাচ্ছি বা চুম্বক পাচ্ছি। আবার আমরা কি দেখেছিলাম যে কোনো একটা ম্যাগনেটিক প্রপার্টি শো করছে এরকম কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে যদি কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা হয় তার মধ্যে টর্ক বা যাবতীয় যা ঘটনাগুলো দেখায়। এখানে কি হচ্ছে, ইলেকট্রিসিটির সাথে ম্যাগনেটিজমের একটা রিলেশন দেখা যায়। কিভাবে রিলেশন না, তো বিজ্ঞানী প্রথম ফ্যারাডে দেখলেন একটা ঘটনা, ফ্যারাডে অবজার্ভ করলেন। কি অবজার্ভ করলেন, যে কনসিডার করো যে তোমার কাছে একটা কোনো লুপ আছে। লুপ মিনস দেয়ার ইজ এ ক্লোজ লুপ, এরকম একটা ক্লোজ লুপ আছে। এই ক্লোজ লুপের কাছে তুমি একটা ম্যাগনেটকে নিয়ে এসছো, এনি কাইন্ড অফ ম্যাগনেট, সে নর্থ সাউথ পোল যুক্ত। এখন নর্থ সাউথ পোল যুক্ত একটা কোনো ম্যাগনেটকে যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে ন্যাচারালি এখান থেকে কি হবে, সাম ফোর্স অফ লাইন্স গুলো বেরিয়ে আসবে এবং এই ফোর্স অফ লাইন্স গুলো কি হবে বলতো, এই এরিয়াকে ছেদ করবে বা কাট করবে। লম্বভাবে যতটা পরিমাণ বলরেখা এইখানটাতে ছেদ করবে বা এই এরিয়াটাকে ছেদ করবে একক ক্ষেত্র ফলে, তার দ্বারা আমরা সেক্ষেত্রে কতটা পরিমাণ আবেশ হচ্ছে সেটা নিয়ে মানে বের করতে পারবো বা নির্ণয় করতে পারবো। তার মানে সামহাও এখানে কতটা পরিমাণ বলরেখা বা ফোর্স অফ লাইন্স বেরিয়ে যাচ্ছে তার ওপর কিন্তু ডিপেন্ড করছে যে কতটা পরিমাণ এখানে ইন্ডাকশন তৈরি হবে। বাট ইন্ডাকশন জিনিসটা কি, দেখা গেছে যদি কোনো একটা ম্যাগনেটকে আমরা এইভাবে কোনো একটা বদ্ধ লুপ বা ক্লোজ লুপের কাছে নিয়ে আসি এবং আমি কি করি, এটাকে এরকম ভাবে নড়াই, ইন দ্য সেন্স এদের মধ্যে একটা রিলেটিভ ভেলোসিটিকে বজায় রাখার চেষ্টা করি। দেয়ার ইজ সাম রিলেটিভ ভেলোসিটি, একটা যদি তাদের মধ্যে রিলেটিভ ভেলোসিটিকে আমি বজায় রাখার চেষ্টা করি, হয়তো এটাকে নাড়াচ্ছি বা এটাকে নাড়াচ্ছি, যে কোনো একটাকে নাড়াচ্ছি, তাহলে পরে কি হবে, এদের মধ্যে একটা রিলেটিভ ভেলোসিটি ক্রিয়েট হবে। এই রিলেটিভ ভেলোসিটি ক্রিয়েট হলে দেখা যাচ্ছে যে এখানে একটা কারেন্ট ডেভেলপ করছে অটোমেটিক্যালি নিজে নিজেই। সো দেয়ার ইজ ডেভেলপিং সাম কারেন্ট, এখানে কিছু কারেন্ট কি হচ্ছে ডেভেলপ করছে, ডেভেলপিং কারেন্ট, কিছু কারেন্ট ডেভেলপ করছে এখানে। কখন, যখন আমি এই কুণ্ডলীটাকে বা এই চুম্বকটাকে আমি এইভাবে নড়াবো বা এইভাবে রাখবো, কিন্তু দুটোকে স্থির রাখলে পরে বা কারেন্ট ডেভেলপ করছে না। সো যখন স্থির রাখছি দুটোকে বা রিলেটিভ ভেলোসিটি থাকছে না, তাহলে রিলেটিভ ভেলোসিটি যদি থাকছে না তখন কিন্তু কারেন্ট কত হয়ে যাচ্ছে তোমার, জিরো, কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। কিন্তু যখনই তাদের মধ্যে একটা রিলেটিভ ভেলোসিটি থাকছে, দ্যাট মিনস আমি এটাকে নড়াচ্ছি বা এটাকে নড়াচ্ছি, তখন দেখা যাচ্ছে এখানে একটা কারেন্ট অটোমেটিক্যালি তৈরি হয়ে যাচ্ছে। এবং এই কারেন্টটা কোন দিকে যাবে না যাবে সেটাও ডিপেন্ড করছে। যেমন ধরো আমি যখন চুম্বককে এই দিকে সরাচ্ছি, কারেন্ট যেদিকে যাচ্ছে চুম্বকে নিয়ে গেলে কারেন্ট দেখা যাচ্ছে অন্য দিকে যাচ্ছে, তাহলে কারেন্টের অভিমুখও চেঞ্জ হচ্ছে। আবার দেখা গেল যে আমি যদি খুব জোরে এটাকে ঘোরাই, মানে আমি খুব জোরে নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি, তাহলে পরে এখানে যতটা কারেন্ট তৈরি হচ্ছে, যে আস্তে আস্তে করি ততটা কারেন্ট তৈরি হচ্ছে না, তাতে কম তৈরি হচ্ছে। মানে এখানে যে কারেন্টটা তৈরি হচ্ছে সেটা কতগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। আবার ফ্যাক্টর কিসের উপর ডিপেন্ড করবে, ফ্যাক্টর ডিপেন্ড করবে এটা কতটা স্ট্রং ম্যাগনেট নিয়েছো। ম্যাগনেটটা যদি স্ট্রং হয় তাহলে পরে সেটা আরো বেশি তোমার আবেশ বা ওই তড়িৎ চালক বল যা বা এখানে কারেন্ট যেটা আছে সেটাই তৈরি করবে। তাহলে কার উপর ডিপেন্ড করবে, নাম্বার ওয়ান একটা হচ্ছে স্পিড, স্পিডের উপর ডিপেন্ড করছে তুমি কত জোরে ওকে ঘোরাচ্ছ, তুমি কত ওকে স্পিডে নিয়ে যাচ্ছ, স্পিডের উপর ডিপেন্ড করছে। স্পিড ইন দ্য সেন্স আমরা যদি বলি স্পিডটাকে আমরা এইভাবে বলবো যে দেখো যখন ওকে আমি এইভাবে ঘোরাচ্ছি তখন এই বলরেখাগুলো এখানে ছেদ করার পরিমাণ চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে যদি আমি জোরে একে এরকম করে ঘোরাই বা এরকম ভাবে নিয়ে আসা যাওয়া করি, তাহলে এখানে বলরেখার ছেদ করার পরিবর্তন, কাটিং অফ দা ফোর্স অফ লাইন্স, এটাও কিন্তু সময়ের সাপেক্ষে বেড়ে যাচ্ছে। তাহলে এই যে স্পিডের কনসেপ্টটা নিচ্ছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারসেকশন অফ দা ম্যাগনেটিক ফোর্স লাইন্স, এটাকে বোঝায়। মানে আমি ইন্টারসেক্ট করছি ম্যাগনেটিক ফোর্স অফ লাইন্সকে ওই এরিয়ায়। এবার যত বেশি পরিমাণে আমি কম টাইমে যত বেশি পরিমাণ আমি ইন্টারসেক্ট করাতে পারবো,
তত বেশি বেসিক্যালি আমাদের কি তৈরি হবে, এখানে কারেন্ট তৈরি হবে। এই যে কারেন্টটা তৈরি হচ্ছে, ডেভেলপিং কারেন্ট লিখেছি, এটাকে আমরা বলছি ইনডিউসড কারেন্ট। এটাকে বলছি আমরা ইনডিউসড কারেন্ট। ইনডিউসড কারেন্ট মানে হচ্ছে আবিষ্ট তড়িৎ প্রবাহ। আবিষ্ট তড়িৎ প্রবাহ মানে কি, অ্যাকচুয়ালি এখানে আবেশ হয়ে গেছে তড়িৎ প্রবাহের, এখানে একটা তড়িৎ প্রবাহ তৈরি হয়ে গেছে। আবেশ মিন্স কি, যে একজনের সংস্পর্শে অন্যজনের মধ্যে কিছু জেনারেট করা। যেমন তোমাকে বলে কি, তুমি ভালো লোকের সঙ্গে থাকো তাহলে তুমি ভালো গুণ শিখবে, ঠিক আছে? তাহলে পরে কি হয়, আমরা ভালো লোকের সঙ্গে থাকলে ভালো গুণ শিখি এবং খারাপের সঙ্গে থাকলে অবভিয়াসলি খারাপই শিখবো। তাহলে এই যে আমাদের মধ্যেও তার ক্যারেক্টারটা ডেভেলপ হওয়া, যে তার সঙ্গে থাকলে তার গুণগুলো আমার মধ্যে চলে আসে, এটাকে আমরা আবেশ হিসেবে বলছি। এখানেও তাই ঘটনা ঘটছে, যে যখন আমি ম্যাগনেটটাকে এরকম ভাবে সরাচ্ছি তখন এখানে সাম কাইন্ড অফ কারেন্ট তৈরি হচ্ছে। কিন্তু আমি বারবার একটা কথা তোমাদেরকে জোর দিয়েছি, দ্যাট ইজ কল্ড ক্লোজ লুপ, বদ্ধ লুপ। হোয়াট ইফ আমি যদি বদ্ধ লুপ না দিই, তাহলে কি হবে? বদ্ধ লুপ দিলে দেখা যাবে কারেন্ট ফ্লো করবে না। তা ধরো যে এটা কেটে দিয়েছো, তো বদ্ধ লুপ না হলে এখানে কারেন্ট ফ্লো করবে না, কিন্তু দেখা যাবে এই দুটো পয়েন্টের মধ্যে না পোটেনশিয়াল ডিফারেন্স জেনারেট করবে। দ্যাট মিনস দেয়ার উইল বি ডেভেলপিং ইএমএফ। ইএমএফ মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, এটাকে তুমি বলতে পারো কি পোটেনশিয়াল জেনারেট করবে। তার মানে বদ্ধ লুপ হলে অবভিয়াসলি সেখানে কারেন্ট জেনারেট করবে, আর যদি বদ্ধ লুপ না হয়, ওপেন লুপ হয়, মানে লুপটা খোলা, তাহলে তার দুটো টার্মিনালের মধ্যে কি হবে, সাম ইএমএফ জেনারেট করবে। এটাকে আমরা বলবো ইনডিউসড ইএমএফ। কেন ইনডিউসড ইএমএফ বলছি? বিকজ ইএমএফটা এখানে তৈরি হয়ে গেছে ভাই, ইনডিউসড হয়ে গেছে, কারণ কি আমরা ওপেন লুপ নিয়েছি বলে। তো ইনডিউসড ইএমএফ আমরা এখানে জেনারেট করতে পারবো। তো বেসিক্যালি আমার বক্তব্য হচ্ছে, যখনই কোনো একটা এরকম কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, যার মধ্যে কোনো কারেন্ট নেই অবভিয়াসলি, আমরা যদি তাকে আমরা কোনো একটা ম্যাগনেটের আশেপাশে এরকম ভাবে নিয়ে যাই, তাহলে তার মধ্যে কিছু ইনডিউসড কারেন্ট পেতে পারো অথবা ইনডিউসড ইএমএফ পেতে পারো। এবার চ্যাপ্টারটার নামের সঙ্গে এই ঘটনাটা সাদৃশ্য কোথায়? সাদৃশ্যটা হচ্ছে এই জায়গাটায়, লক্ষ্য করো যে যখন আমরা চ্যাপ্টার বলেছিলাম ইলেকট্রোম্যাগনেটিক, তার মানে আমরা ম্যাগনেটের প্রেজেন্সে ইলেকট্রিসিটিকে জেনারেট করতে পারছি, সেই জন্য চ্যাপ্টারটার নাম বলা হয়েছে ইলেকট্রোম্যাগনেটিক। আর ইন্ডাকশন মানে কি, মানে একে এর সাথে টাচ করাচ্ছি না অথচ কিছু ক্যারেক্টারের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে, এটাকে বলা ইন্ডাকশন। ইন্ডাকশন টাচ না করিয়ে, সো এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন চ্যাপ্টারের প্রথম টপিক। এখন এটা লক্ষ্য করেছিলেন কে? বিজ্ঞানী ফ্যারাডে। ফ্যারাডে এটা লক্ষ্য করার পর বিখ্যাত তার দুটো সূত্র দেওয়ার চেষ্টা করলেন, দ্যাটস কল্ড ফ্যারাডেজ ল। ফ্যারাডেজ ল পড়ার আগে আমরা প্রথমে পড়বো ম্যাগনেটিক ফ্লাক্স। যেমন আমরা ইলেকট্রিক ফ্লাক্স পড়েছিলাম। হোয়াট ইজ ইলেকট্রিক ফ্লাক্স? যদি তোমাদের ইলেকট্রিক ফ্লাক্স মনে থাকে, ধরো কোনো একটা জায়গায় তোমার কি আছে, বদ্ধ সার্কেল বা বদ্ধ কোনো একটা তল আছে এবং তার মধ্যে সাম কাইন্ড অফ কিউ চার্জ রেখেছো, তাহলে তুমি এখানে ফ্লাক্স কি বলতে স্যার? ফ্লাক্স মানে এইখান থেকে যতটা ইলেকট্রিক ফিল্ড যাবে তার সাথে এরিয়ার যদি আপনি ডট প্রোডাক্ট নিয়ে নিন, তাকে আমরা কি বলতাম? ফ্লাক্স। এটাকে বলতাম ইলেকট্রিক ফ্লাক্স অবভিয়াসলি, এবং এটাকেও আমরা ফাই ই দিয়ে লিখতাম। ফাই ই মিনস ইলেকট্রিক ফ্লাক্স। তাহলে সেম সিচুয়েশন যদি এখানে হয়, যে এখানেও তুমি ভাবতে পারো যে এটাও তো একটা সাম কাইন্ড অফ এরিয়া, ধরো এটাকে ক্লোজ করে দিলাম, এটাও তো একটা এরিয়া, আর এখানে ম্যাগনেট রেখেছো মানে এখানে অবভিয়াসলি কিছু ম্যাগনেটিক ফিল্ড আছে। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডের সাথে এই যে এরিয়া আছে তার যদি ডট প্রোডাক্ট চয়েস করি আমরা, তখন পাবো আমরা ম্যাগনেটিক ফ্লাক্স। সো ম্যাগনেটিক ফ্লাক্স ফাই এম লিখলাম, দ্যাট শুড বি ইকুয়াল টু বি ভেক্টর ডট ডি এ ভেক্টর। ডি এ ভেক্টর না লিখে তুমি এ ভেক্টরও লিখতে পারো, অসুবিধা নাই। তাহলে এটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স, ফাই শুড বি ইকুয়াল টু বি ভেক্টর ডট এ ভেক্টর। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স কি করে পেলাম? অ্যাকচুয়ালি বি এর সাথে এ ডট প্রোডাক্ট করে। ম্যাগনেটিক ফ্লাক্সকে কিভাবে ডিফাইন করা যায়? যে প্রতি একক ক্ষেত্রফলে যতগুলো চৌম্বক বলরেখা প্রবেশ করে, দ্য টোটাল নাম্বার অফ ম্যাগনেটিক ফোর্স অফ লাইন্স ক্রসেস পার ইউনিট এরিয়া, এটাকে আমরা ম্যাগনেটিক ফোর্স অফ লাইন্স, চৌম্বক ফ্লাক্স বা ম্যাগনেট ফ্লাক্স বলছি আমরা। সো হোয়াট ইজ ম্যাগনেটিক ফ্লাক্স? তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সের যদি আমরা এটাকে ভেক্টরটাকে ভাঙি, তাহলে আমরা এখানে পাবো ফাই এম শুড বি ইকুয়াল টু বি এ কস থিটা, যেখানে ডট প্রোডাক্টকে ভাঙলে তুমি কি পাবা? কস থিটা। সো বি এ কস থিটা তুমি এখান থেকে পাচ্ছ। তাহলে ফাই এম হচ্ছে কত? বি এ কস থিটা। আর ইউনিট গুলো আমরা অলরেডি জানি। বি মানে কি? ম্যাগনেটিক ফিল্ড, তাই না? শুভ ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট কি হয় এসআই পদ্ধতিতে? আগের দিনই করলাম। ওয়েবার পার মিটার স্কোয়ার হয়। হ্যাঁ, তো ইউনিট অফ ফাই কি হবে? ইউনিট হবে, দেখো ফাই এর ইউনিট কি হবে তাহলে? তাহলে বি মানে তো ইউনিট হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার, সো ওয়েবার পার মিটার স্কোয়ার, আর তার সাথে এরিয়া মানে হচ্ছে মিটার স্কোয়ার, কেটে গেলে পড়ে থাকছে ওয়েবার। তাহলে মাথায় রাখবো আমরা ফাই এর এসআই পদ্ধতিতে ইউনিট হবে ওয়েবার, আর সিজিএস পদ্ধতিতে ইউনিটটা কি হবে? এটাকে তোমরা জানো অবভিয়াসলি, কি বলে? ম্যাক্সওয়েল।
সো সিজিএস পদ্ধতিতে ইউনিটটাকে বলবো আমরা কি ম্যাক্সওয়েল। এখন আমরা ওয়েবারের সাথে ম্যাক্সওয়েলের একটা রিলেশন আগে পড়ে ফেলেছি, 1 ওয়েবার ইকুয়ালস টু কত হয় 10⁸ ম্যাক্সওয়েল, এটা আমরা একটু মাথায় রাখবো। সো 1 ওয়েবার ইকুয়াল টু 10⁸ ম্যাক্সওয়েল। এখন যদি আমরা ফাইটাকে নিয়ে আলোচনা করি, ধরো থিটার ভ্যালু 0 ডিগ্রি, কোনো একটা জায়গায় আমি কি করেছি এমন ভাবে ম্যাগনেটিক ফিল্ড রেখেছি যেখানে থিটার ভ্যালু কত 0 ডিগ্রি। কনসিডার করো আমরা কনসিডার করছি, কনসিডার কি করছি স্যার, থিটা শুড বি ইকুয়ালস টু 0, থিটা 0 ধরো। তো থিটা যদি 0 হয় স্যার কেমন সিচুয়েশন হতে পারে ভাবো না। তো এটা ধরো তল, তাহলে এটা যদি তল হয় তাহলে ধরো ম্যাগনেটটা এইভাবে কাজ করছে, ম্যাগনেটিক ফিল্ড নাকি, ম্যাগনেটিক ফিল্ড এদিকে কাজ করছে আর এরিয়াটাও তো এদিকেই কাজ করছে। তার মানে কোনো একটা তলের উপর যদি ম্যাগনেটিক ফিল্ড এইভাবে কাজ করে তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন উপরে, এরিয়ার ডাইরেকশন নিশ্চয়ই তার সাথে পারপেন্ডিকুলার হয়, যে প্লেনে থাকে তার পারপেন্ডিকুলার, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা এই কেসে 0 ডিগ্রি হবে। সো আমরা এখানে কি লিখতে পারি, যে এখানে লিখতে পারবো ফাই শুড বি ইকুয়ালস টু BA। সো বিটাকে আমরা এটাকে এইভাবেও লিখতে পারবো ফাই বাই এ। এখন এই যে ফাই বাই এ টার্মটাকে দেখছো, এটাকে বলা হয় ফ্লাক্স ডেনসিটি, এটাকে আমরা বলবো ফ্লাক্স ডেনসিটি। হ্যাঁ, সো এটাকে বলবো আমরা ফ্লাক্স ডেনসিটি। তো ফ্লাক্স ডেনসিটি বা প্রবাহ ঘনত্ব বেসিক্যালি ম্যাগনেটিক ফিল্ডের ইউনিটের সাথে সমান, মাথায় রাখবে। সো এখানে একটা কথা মাথায় রাখবে, ফ্লাক্সের ইউনিট কিন্তু ওয়েবার, বাট ফ্লাক্স ডেনসিটির ইউনিট কিন্তু ওয়েবার পার মিটার স্কয়ার। প্লিজ এটা মাথায় রাখবে কিন্তু, হ্যাঁ ছোট্ট জিনিস ভুল হয়ে যেতে পারে। সো ফ্লাক্স ডেনসিটির ইউনিট কি হবে স্যার, ওয়েবার পার মিটার স্কয়ার, এটা মাথায় রাখবে। ফ্লাক্সের ইউনিট হয় শুধুমাত্র ওয়েবার। সো আমরা এখানে ফ্লাক্স ডেনসিটির কনসেপ্টটা বুঝলাম, যেটা হচ্ছে ফাই বাই এ, এটাকে আমরা বি দিয়ে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। তাহলে ফ্লাক্স আমরা বুঝলাম কোনো একটা জায়গায় এরিয়া সাথে ম্যাগনেটিক ফিল্ড যেভাবে ইন্টারঅ্যাক্ট করছে। ফাই মানে সিম্পল স্যার বিএ, আর কিছু বুঝবো না আমরা, এটুকুই বুঝবো, ফাই মানে বিএ, ঠিক আছে। এখন ফ্যারাডে এর উপর ভিত্তি করে একটা ল দেওয়ার চেষ্টা করলেন, লটা একটাই ল, আমরা ভেঙে দুটো ল করছি। ফার্স্ট ল কি ছিল, তো ফ্যারাডেজ ফার্স্ট ল। সো ফ্যারাডের ফার্স্ট ল ছিল যে ফ্যারাডে বললো, ফ্যারাডের ফার্স্ট ল বলছে যে কোনো একটা এরকম ক্লোজ লুপ যদি থাকে এবং ক্লোজ লুপের সাথে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড লিংক থাকে, তাহলে এদের মধ্যে যদি চৌম্বক প্রবাহের পরিবর্তন হয়, চৌম্বক প্রবাহ মানে ম্যাগনেটিক ফ্লাক্স, if there is change of magnetic flux between the loop and the magnet, then there will be some developing current or induced EMF বা ইনডিউসড কারেন্ট, হোয়াটএভার ইউ ক্যান সে। তাহলে কোনো একটা বদ্ধ লুপের সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ বা তুমি চৌম্বক ক্ষেত্রই ভাবো, চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে পরে এখানে একটা তড়িৎচালক বল তৈরি হবে স্যার, তড়িৎচালক বল বা তুমি কারেন্টও ভাবতে পারো, তড়িৎচালক বল তৈরি হবে, ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হবে। এবং এই ইলেকট্রোমোটিভ ফোর্স ততক্ষণ থাকবে যতক্ষণ এদের মধ্যে একটা রিলেটিভ ভেলোসিটি থাকবে, বা বলো আরেকবার বলবো, রিলেটিভ ভেলোসিটি থাকবে, বা যতক্ষণ তাদের মধ্যে চৌম্বক প্রবাহটা পরিবর্তিত হতে থাকবে। কি, কোন একটা বদ্ধ লুপ আছে, এই বদ্ধ লুপের সাথে যদি কোনো একটা জায়গায় চুম্বক রেখে দাও, চুম্বক না রাখলেও হবে, তুমি চৌম্বক ক্ষেত্র রাখলেই হবে। তার মানে আমার বক্তব্য হচ্ছে এর এরিয়ার সাথে চৌম্বক ক্ষেত্রকে যদি ইন্টারঅ্যাক্ট করাও তাহলে তো তুমি ফ্লাক্স পাবে। তার মানে এখানে চৌম্বক প্রবাহের পরিবর্তন দরকার আমার। তাহলে কোনো একটা বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে, ম্যাগনেটিক ফ্লাক্সের যদি পরিবর্তন হয়, তাহলে এখানে একটা তড়িৎচালক বল বা ইএমএফ ইনডিউসড হবে, এবং এই ইএমএফটা ততক্ষণ স্থায়ী হবে যতক্ষণ এই ম্যাগনেটিক ফ্লাক্সটা পরিবর্তন হতে থাকবে। ম্যাগনেটিক ফ্লাক্স পরিবর্তন যদি বন্ধ হয়ে যায়, দেন দেয়ার উইল বি নো ইএমএফ। সেই জন্য আমরা এখানে বলেছিলাম যে যখন I0 হবে, যখন রিলেটিভ ভেলোসিটি থাকছে না, এদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি যদি না থাকে তাহলে কোনো রকমের আই পাবাই না তুমি অ্যাকচুয়ালি। তাহলে বেসিক্যালি আমরা এই কথাটাই বলতে চাইছি এখানটাতে। তো লজিক হচ্ছে কি, যতক্ষণ ম্যাগনেটিক ফ্লাক্স এখানে চেঞ্জ হতে থাকবে ততক্ষণ এখানে ইএমএফ পেতে থাকবে, যতক্ষণ ম্যাগনেটিক ফ্লাক্স বন্ধ ইএমএফ ও তোমার বন্ধ। তার মানে একটা জায়গায় তার নিয়ে আমি যদি চুম্বক নিয়ম করে দৌড়াদৌড়ি করি, তাহলে আমি এখানে কি পাবো, অবভিয়াসলি ম্যাগনেট এখানে ইনডিউসড ইএমএফ পাবো। আমি এটাকে বন্ধ করে দিলাম, হবে না, চেঞ্জ হবে না, বন্ধ হয়ে গেল। ক্লিয়ার? সেকেন্ড ল কি বলছে, সেকেন্ড ল ইজ অ্যাবাউট স্পিড, যেটা আমরা এখানে বলছিলাম যে চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার যত বেশি হবে, অর্থাৎ টাইমের রেসপেক্টে ম্যাগনেটিক ফ্লাক্সকে তুমি যত পরিবর্তন করতে পারবে তত বেশি তুমি ইনডিউসড ইএমএফ পাবে। দ্যাট মিনস যে ইনডিউসড ইএমএফটা পাবে, দ্যাট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স, চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক। তো ধরো আমি এই চুম্বকটাকে নড়াচ্ছি এবং ডিটি টাইমে তার মধ্যে ডি ফাই
তোমার ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হলো। সো কনসিডার করো ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ কত হলো, ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হলো d∅, এটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ। আর টাইম কত, টাইম ইন্টারভালটাকে আমি ধরছি না তো স্যার dt, তাহলে আমরা বলছি dt টাইম ইন্টারভালে d∅ ম্যাগনেটিক ফ্লাক্স আমার চেঞ্জ হলো। এখন অ্যাকর্ডিং টু ফ্যারাডের সেকেন্ড ল, যে ইএমএফটা তৈরি হচ্ছে সে এই ইএমএফটা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল টু d∅ dt, এটা হচ্ছে ই এর ভ্যালু। তার মানে তোমার ফাই এর ভ্যালু টাইমের রেসপেক্টে যত বেশি চেঞ্জ হবে তত বেশি ই তৈরি হবে। দ্যাট মিনস তুমি যত স্পিডে একে ঘোরাবে তত বেশি এখানে ইনডিউসড ইএমএফ তুমি পেতে থাকবে। এটাই ছিল ফ্যারাডেজ ফার্স্ট ল এন্ড সেকেন্ড ল। এখন ফ্যারাডেজ ফার্স্ট ল এন্ড সেকেন্ড ল অবভিয়াসলি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের বেসিক রুল, কিন্তু কারেন্টটা কোন দিকে যাবে, কারেন্টের ম্যাগনিটিউড সম্বন্ধে ফ্যারাডে আমাদেরকে স্পষ্ট বলে দিতে পারছে কতটা পরিমাণ কারেন্টের ম্যাগনিটিউড হবে বা কতটা ইএমএফ জেনারেট করবে, বাট এ কখনো ডাইরেকশনটাকে আমাকে বলতে পারছে না যে কোন দিকে কারেন্ট যাবে। কারণ কি আমরা জানি যদি প্রবাহটা অ্যান্টি ক্লকওয়াইজ হয় দ্যাট মিনস দেয়ার ইজ নর্থ পোল, এন্ড প্রবাহটা যদি ক্লকওয়াইজ হয় দেয়ার ইজ সাউথ পোল। তাহলে পরে প্রবাহটা কোন দিকে হবে সেটা জানার জন্য লেঞ্জ তার সূত্র দিলেন, দ্যাটস কল্ড লেঞ্জ ল। সো লেঞ্জ একটা সূত্র দিলেন, দ্যাটস কল্ড লেঞ্জ ল। এবং লেঞ্জ ল ছিল ডাইরেকশনের জন্য, মাথায় রাখবি যে এটা ডাইরেকশন দেওয়ার জন্য ছিল, হোয়ারএজ ফ্যারাডেজ ল ছিল কার উপর বলতো, ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড কেন, দেখ এ ম্যাগনিটিউড দিচ্ছে ই এর মান কত হবে, আর লেঞ্জ বলছে ই কোন দিকে হবে, ই কোন দিকে হবে। তার মানে লেঞ্জ সূত্রটা আনতে হলো এই কারণে যাতে করে কারেন্টটা কোন দিকে জেনারেট করছে সেটা আমরা জানতে পারি। আনলেস ফ্যারাডের ল ছিল ওয়েল এস্টাবলিশ, যেখানে আমরা শুধুমাত্র ম্যাগনিটিউড দিয়ে বার করে নিতে পারছিলাম যে কতটা পরিমাণ ইলেকট্রোমোটিভ ফোর্স জেনারেট করছে। তাহলে তড়িৎচালক বল কতটা তৈরি হচ্ছে সেটা আমরা ফ্যারাডের সূত্র থেকে জেনে যাচ্ছি, কিন্তু আমাদেরকে লেন্সকে ধার করতে হলো কেন, ডাইরেকশনটা জানার জন্য। এখন ডাইরেকশনটা কি বলছে, লেন্স বলছে কোন একটা বদ্ধ লুপের সাথে জড়িত চৌম্বক ক্ষেত্রে বা চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে এতে একটা তড়িৎচালক বল তৈরি হবে, এবং আবিষ্ট তড়িৎচালক বল ইনডিউসড ইএমএফ এর ডাইরেকশন এমন হবে যে সে তার সৃষ্টির কারণকে বাধা দেয়, দ্যাট উইল অপোজ ইটস ভেরি কজ। এটা তার ভেরি কজ বা কারণকে অপোজ করবে, অপোজ মানে বাধা দেবে, সে তার সৃষ্টির কারণকে বাধা দেবে। এখন সৃষ্টির কারণ মানে এখানে ইএমএফটা সৃষ্টি হচ্ছে বিকজ অফ দ্য মোশন, মোশনটা হচ্ছে বলে আমি গতি সৃষ্টি করছি বলে এখানে ইএমএফ তৈরি হচ্ছে। আমরা যদি এখানে মোশনটাকে না করতে পারতাম ইএমএফ তৈরি হতো না। দ্যাট মিনস এর ডাইরেকশন ওকে এমন ভাবে বাধা দেবে যেন আমি ওকে এদিকে ঠেলে না নিয়ে আসতে পারি আর এদিকে ওকে নিয়ে সরিয়ে না নিয়ে যেতে পারি। তার মানে কোনো একটা জায়গায় যদি এরকম ম্যাগনেটের জন্য কোনো একটা লুপ থাকে, কোনো একটা লুপ সে কনসিডার করা এরকম একটা লুপ আছে, এবং এই লুপের কাছে আমরা কোনো একটা ম্যাগনেটকে নিয়ে এসেছি, তাহলে এই ম্যাগনেটকে যখন আমি, এটা ধর নর্থ পোল এটা সাউথ পোল, আমি ম্যাগনেটকে যখন নর্থ পোলের দিকে নিয়ে যাবো এইভাবে, তখন ও যেতে দেবে না, ও কি করছে বাধা দিচ্ছে। আবার কি হচ্ছে, যখন টেনে নিয়ে যাচ্ছি তখনও যেতে দিচ্ছে না, মানে ও এখানে স্টিফ এরকম করে দাঁড়িয়ে থাকতে হবে তোমাকে। যখন এইদিকে নিয়ে যেতে চাইবো ও বাধা দেবে, আর এদিকে টেনে আনতে যাবো তখনও বাধা দেবে, অর্থাৎ ও মোশন করতে দেবে না। মোশন করলে কি হবে, মোশন করলে এখানে কি হবে, ইএমএফ জেনারেট হয়ে যাবে। লেঞ্জ বলছে ও দেবে না, তাহলে এ কেন দেবে না, তার মানে অটোমেটিক্যালি এখানে সামহাও কিছু একটা সিস্টেম জেনারেট হতে হবে যাতে করে এর বাধা দেয়। এবার এই দিকটা ছিল নর্থ পোল, ব্লু কালারের দিকটা, তো নর্থ পোল কি করে, নর্থ পোলকে রিপেল করে, নর্থ পোলকে রিপেল করে। তো নর্থ পোলকে রিপেল করে মানে আমি যখন ওকে এইদিকে এইভাবে ঠেলতে যাবো তাহলে নিশ্চয়ই এই দিকটাতে নর্থ পোল তৈরি হবে, দ্যাট মিনস এইদিকে প্রবাহটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে। এইদিকে নর্থ পোল হলো বলেই তোকে ঠেলতে পারছি না ভেতরে আমি, তাহলে এই দিকটা যদি নর্থ পোল হয়, আমি আগের ক্লাসে বুঝিয়েছিলাম এই দিকটা কি হয়ে যাবে তাহলে সাউথ পোল। তো সেই কারণে এই দিকে নর্থ পোল হলে এই দিকটা সাউথ পোল হবে, তাহলে এই দিকের কারেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ হবে। আবার দেখ চুম্বকটাকে যদি আমি সরিয়ে নিয়ে যেতে চাই তাহলে এ সরিয়ে যেতে দেবে না, তাহলে একে যখন এইদিকে টানতে চাইবো এ নর্থ, তাহলে এখানে তৈরি হয়ে যাবে সাউথ পোল, তবে তো একে টানতে দেবে না, মানে ঠেলে নিয়ে যেতে দেবে না, টেনে ধরে রাখবে। তার মানে লজিক্যালি আমি যখনই এরকম সিচুয়েশন দেখবো তো তখনই নর্থ সাউথ বিশিষ্ট পোল আমার এখানে অটোমেটিক জেনারেট হচ্ছে, সেই কারণে হবে না। তাহলে স্যার যদি এখানে তাই হয় তাহলে তো আমি একে সরাতেই পারবো না, না আমি একে সরাবো তবেই তো আমি ওয়ার্ক ডান করব, কাজ করব। তার মানে ও একে বাধা দিচ্ছে, কিন্তু বাধার বিরুদ্ধে গিয়ে ওকে আমি কি করব, এদিকে ঠেলবো। ঠেলার ফলে কি হবে, আমাকে একটা বাহ্যিক কার্য এক্সটার্নাল ওয়ার্ক করতে হবে। এক্সটার্নাল ওয়ার্কটা কেন করতে হবে, সিম্পল প্রশ্ন, যে আমি এখানে চুম্বককে নড়াচ্ছি, এখানে তৈরি হয়েছে তড়িৎ, তাহলে বেসিক্যালি যদি তাই হতো তাহলে আমি এখানে কোনো এনার্জি লস না করে তো এখানে এনার্জি জেনারেট করে যাচ্ছি। আর
পৃথিবীতে বা কোনো জায়গাতে এনার্জি লস না করে এনার্জি পাবে এরকম সিচুয়েশন নেই তোমার কাছে। কোনো না কোনো জায়গায় এনার্জি লস হবে, তবে এনার্জি পাবে। তো বেসিক্যালি এনার্জি লস হলো তবে এনার্জি পাবো। তাহলে এখানে এনার্জি লস কোথায় হচ্ছে? আমি ওকে কি করছি না, তো ওর উইলের এগেনস্টে, ওর বিরুদ্ধে গিয়ে ওকে আমি কাজ করছি। তাহলে আমি একটা ফোর্সের এগেনস্টে গিয়ে সরাচ্ছি, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট হচ্ছে, সরছো, তাহলে কৃতকার্য হচ্ছে। আবার এভাবেও বাড়তে পারো যে কৃতকার্য এখানে এনার্জি দিয়ে, ম্যাগনেটিক ফিল্ড দিয়েও বার করতে পারবে তুমি। যেমন এনার্জির ফর্মুলা কি ছিল? পিই কস থিটা, মনে করে দেখতে পারো। এখানে কি হয়ে যাবে তাহলে? নিশ্চয়ই এমবি কস থিটা হবে বা পিএমবি কস থিটা হবে, হোয়াটএভার। তো ওকে যখন আমি এইভাবে ঠেলতে যাচ্ছি, তাহলে ও কি করছে? আমাকে বাধা দিচ্ছে। এবার বাধার বিরুদ্ধে গিয়ে ওকে ঠেলছি, তবে আমাকে এখানে কাজ করতে হচ্ছে। তার মানে আমি ওকে ঠেলছি, বার করছি, কাজ করতে হচ্ছে। এই যে কাজ করছি, এই কাজটা আমার এখানে শক্তি নষ্ট হচ্ছে, এবং যে পরিমাণ শক্তি নষ্ট হচ্ছে সেই পরিমাণ শক্তিটাই কিন্তু এখানে জেনারেট হয়ে যাচ্ছে। সো নো ওয়ান্ডার যে এখানে যে ইএমএফ বা ইনডিউসড কারেন্টটা আমরা পাচ্ছি, সেটা অ্যাকচুয়ালি আমরা এখানে ওয়েস্ট করছি সেই এনার্জিটাকে। সো এই এনার্জিটা যান্ত্রিক শক্তি, এই যান্ত্রিক শক্তিটা এখানে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, এবং এটা অ্যাকচুয়ালি ডায়নামোর নীতি বা কার্যনীতি। ডায়নামো এইভাবেই কাজ করে অ্যাকচুয়ালি, যে তুমি দেখো ডায়নামো কি করে? যান্ত্রিক শক্তিকে কার্যনীতিতে, মানে তোমার তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। তাহলে শক্তির সংরক্ষণ নীতি বা এনার্জি কনজারভেশন রুলস কে অবভিয়াসলি ওবে করছে কে? লেঞ্জ ল। তাহলে একটা লেঞ্জ ল কি করছে? শক্তির সংরক্ষণ নীতিকে দুর্দান্ত ভাবে ওবে করছে। তাহলে এই কোশ্চেনটা শর্ট কোশ্চেন অনেক সময় আসে, লেঞ্জের সূত্র কোন সংরক্ষণ নীতিকে মানে? হুইচ কনজারভেশন ল ডু ওবে লেঞ্জ? অ্যাকচুয়ালি কি হবে তাহলে? এনার্জি কনজারভেশন ল বা শক্তির সংরক্ষণ নীতি। তাহলে শক্তির সংরক্ষণ নীতিকে লেঞ্জ খুব সুন্দরভাবে মেনে চলে, এবং সেটাই আমরা বোঝানোর চেষ্টা করলাম। ক্লিয়ার হলো? আই হোপ কনসেপ্টটা বোঝাতে পেরেছি আমরা, যে কিভাবে কাজ হচ্ছে না হচ্ছে, সিচুয়েশনটা বোঝাতে পারলাম। এখন আমাদের সব সময় যে চুম্বকের সাথে চুম্বককে বা চুম্বকের সাথে বল এই মানে তোমার হচ্ছে লুপকে দেবো তা নয়। আমরা চুম্বকের বদলে কি অন্য একটা লুপ ইউজ করতে পারি? অবভিয়াসলি। ধরো এটা আমার কাছে একটা লুপ আছে যার মধ্যে আমি ইন্ডাকশন চাইছি, ভেরি গুড, এর মধ্যে ইন্ডাকশন চাইছি, কিন্তু আমি এখানে ম্যাগনেট না দিয়ে আরো একটা লুপের সাহায্যে করতে পারি। কি? এই লুপকে আমরা বাইরে থেকে এক্সটার্নালি একটা কারেন্ট দেবো, নাকি একটা ব্যাটারি দিয়ে কারেন্ট দিয়ে দিলাম। তাহলে কারেন্ট দিলে কি হবে? এ কারেন্ট ফ্লো করছে বলে আশেপাশে ম্যাগনেট ফিল্ড তৈরি করছে। এখন দেখ, এই বার ম্যাগনেট আর এই লুপ এক্স্যাক্টলি সেম। আগের চ্যাপ্টারেই পড়েছিস তোরা, যে একটা দণ্ড চুম্বক যেমন আচরণ করে সেই রকমই একটা তড়িৎবাহী লুপ, সলিনয়েড তুমি ভাবতে পারো, সেরকমই কাজ করে, এবং তাদের ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলাটাও আমাদের সেমই ছিল। তো বেসিক্যালি এখন আমি যদি ওই চুম্বকের বদলে আর একটা কুণ্ডলী নিই, তাহলে এইটাকে বলি আমরা প্রাইমারি কয়েল, এটাকে বলি সেকেন্ডারি কয়েল। প্রাইমারি কয়েলটাকে আমরা কন্ট্রোল করতে পারি, সেকেন্ডারি কয়েলের মধ্যে আমরা জেনারেট করি ইনডিউসড ইএমএফ। তাহলে এখন যদি আমরা এটাকে এরকম ভাবে নড়াচড়া করি, তাহলে আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হবে, এবং ম্যাগনেটিক ফিল্ডের সাথে এর যে এরিয়া লিঙ্কড আছে সেটাও চেঞ্জ হবে। দ্যাট মিনস ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হবে। বারবার একই কথা বলছি, ম্যাগনেটিক ফ্লাক্স যতক্ষণ চেঞ্জ হবে ততক্ষণ তোমার কি হবে? এখানে ইনডিউসড ইএমএফ পাবে। তার মানে আমি এখানে যে ম্যাগনেটটা ইউজ করছিলাম তার বদলে এখন কি ইউজ করছি? শুধু একটা লুপ ইউজ করছি যার মধ্যে একটা কারেন্ট যাচ্ছে। তো কারেন্টের সঙ্গে আমি আরেকটা জায়গায় কারেন্ট পেতে পারি। তাহলে এখানে দেখো কারেন্টই ছিল, এখানে একটা কারেন্ট পেতে পারি, তাই না? তাহলে এখানে একটা কারেন্ট ছিল, এখানে একটা কারেন্ট পেতে পারি, এবং কারেন্ট জেনারেট করছে এবং সে তার সৃষ্টির কারণকে বাধা দেবে। তার মানে আমি একে ঠেলতে চাইবো, এদিকে আসতে দেবে না, জোর করে ওকে নিয়ে আসতে হবে, তার মানে আমাকে কিছু কাজ করতে হবে, তার ফলে এখানে ইএমএফ বা ইন্ডাকশন তৈরি হবে। তাহলে এইভাবে অ্যাকচুয়ালি ইএমআই কাজ করে বা ইএমএফ কাজ করে। ক্লিয়ার? তো এরকমই যদি একটা কোয়েশ্চেন আমরা শর্ট করে করি, সহজ করেই, যে ধরো আমার কাছে একটা কপার ওয়্যার আছে, প্লিজ রিমেম্বার করবে, কপার ওয়্যার আছে, এটা কনসিডার করো, একটা কপার ওয়্যার, একটা লম্বা কপার ওয়্যার আছে। এই কপার ওয়্যার এরকম লম্বা, এই কপার ওয়্যার, এই লম্বা কপার ওয়্যারের মধ্যে ধরো আমি একটা বার ম্যাগনেটকে ফেলে দিলাম, বার ম্যাগনেটকে ফেলে দিচ্ছি, নর্থ পোল সাউথ পোল যুক্ত। তাহলে হোয়াট উইল ইউ অবজার্ভ অ্যাবাউট দ্য মোশন অফ দ্য বার ম্যাগনেট? বার ম্যাগনেটের তুমি মোশনটাকে কিভাবে দেখবে? তো প্রথমত যদি বার ম্যাগনেটটাকে উপর থেকে ফেলে দেওয়া হয়, তো প্রথমেই কি হবে বলতো? এই জায়গাটায় কপার দিয়ে যেহেতু তৈরি, তাহলে এখানে কি হবে? একটা অপোজিং ফোর্স জেনারেট হবে, যে তার সৃষ্টির কারণকে বাধা দেবে অ্যাকর্ডিং টু লেঞ্জ। দ্যাট মিনস আমি যদি এখানে নর্থ দেখি, তাহলে এখানে অটোমেটিক একটা নর্থ পোল তৈরি হয়ে যাবে। শুধু তাই নয়, কপার কয়েলটাকে তুমি ছোট ছোট রিংয়ে ভাবতে পারো, তার মানে প্রত্যেকটা এরকম রিং রিং ভাবতে পারো, প্রত্যেকটা রিং রিং ভাবতে পারো। দ্যাট মিনস প্রত্যেকটা কয়েলে এরকম নর্থ 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 জেনারেট হতে হতে যাবে। তার মানে একটা পুরো কপার কয়েলের মধ্যেই এইটা নর্থ পোল হওয়ার কারণে ওপরের দিকে ও সবসময় নর্থ পোল ফেস করতে 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 যাবে।
দ্যাট মিনস আমি যদি নর্মালি একটা নর্থ সাউথ পোল ম্যাগনেটকে ফেলে দিলে ও যত দ্রুত হারে পড়তো, এই কপার পাইপের মধ্য দিয়ে কত দ্রুত হারে পড়তে পারবে না। কেন? তাকে একটা রেজিস্টিভ ফোর্স অপোজ করছে। কে? এখনই সেটাই শেখালাম যে যখনই ম্যাগনেটটাকে ছেড়ে দিয়েছি তাহলে ম্যাগনেট তো মোশনে চলে এসছে। হ্যাঁ না না বলো, ম্যাগনেট তো মোশনে চলে এসছে। মোশনে চলে এসছে মানে এখানকার বলরেখাগুলোকে ছেদ করছে। হ্যাঁ না না বলো, বলরেখাগুলো ছেদ করছে। তার মানে এখানে একটা ম্যাগনেটিক ফ্লাক্স জেনারেট করে গেছে। এবার ম্যাগনেটিক ফ্লাক্স জেনারেট করে গেছে মানে এই জায়গাটায় কি হবে? ইএমএফ তৈরি হবে। এবার ইএমএফ তো তৈরি হবে, কিন্তু ইএমএফ তো তৈরি হতে দেবে না। সে তার সৃষ্টির কারণকে কি করবে? বাধা দেবে। তো সে সৃষ্টির কারণকে বাধা দেওয়ার জন্য এই জায়গাটায় কি পোল তৈরি হবে? না তো এই জায়গাটায় নর্থ পোল। সিমিলারলি ম্যাগনেটটাই নর্থ পোলকে ভেদ করে ঢুকলো, কিন্তু পরের স্টেপে আবার কি হবে? ওকে নর্থ পোল ফেস করতে হবে, আবার ওকে নর্থ পোল ফেস করতে হবে। তার মানে এ হুট করে পড়ে গেলেও এ আস্তে আস্তে স্লো স্লো পড়বে। সো ইনসাইড দ্য কপার ভেসেল বা ইনসাইড দ্য কপার পাইপ দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য বার ম্যাগনেট শুড বি লেস দেন জি। কোনোদিনই জি এর সঙ্গে সমান হবে না, অ্যাকচুয়ালি এর জি এর থেকে লেস দ্যানই হবে। তো এই কোশ্চেনটা কিন্তু এমসিকিউ তোমাদের আসে, হ্যাঁ, তো একটু মাইন্ডলি মনে রাখবে। এরকমই একটা কেস দিয়ে দিতে পারে তোমাদেরকে। তো সে জি ত্বরণের নিচে পড়বে। এবার আমাকে এবার বলো, যখন বার ম্যাগনেটটা বেরিয়ে যাবে, জাস্ট ধরো ধরো বার ম্যাগনেটটা, প্লিজ এই জায়গার মধ্যে বার ম্যাগনেটটা যখন এই জায়গাটা আছে, তাহলে এটা নর্থ এটা সাউথ। তাহলে আমাকে বলো তিনটে কজ বলছি। প্রথম থেকে কি বললাম? ও বাধা পেতে 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 যাবে। এবার বাধা পেতে পেতে যাওয়ার সময় যখন একদম নিচে আসবে তখন আমি তিনটে অবজারভেশন দিলাম। এবার যখন এই সাউথ পোলটা এখানে চলে এসছে, ও নর্মালি জি অ্যাক্সেলারেশন নিয়ে পড়ছে। ভালো করে বোঝ, এতদূর বুঝতে পেরেছিস তো? ক্লিয়ার? এবার যখন এই জায়গাটায় সিচুয়েশনটা বুঝতে পারছিস তো, হাফ নর্থ বেরিয়ে গেছে, হাফ সাউথ ভেতরে ঢুকে আছে। এই সিচুয়েশনে ও যখন পুরোটা বেরোতে চাইবে তখন ওর ত্বরণটা কি জি এর সঙ্গে সমান হবে, না জি এর কম হবে, নাকি জি এর বেশি হবে? বেশি ইন দ্য সেন্স ওকে ঠেলে ফেলে দিল। আমি তিনটে সিচুয়েশন দিলাম, তাই না? এনি আইডিয়া? বেশি? ইয়েস, এইখানটাই যে তোমরা ভাবছো সবসময় এখানে নর্থ পোল তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তার মানে এই জায়গাটা যখন সাউথ আসবে, ভালো করে বোঝো, তোমার মনে হবে যে এই জায়গাটা সাউথ তৈরি হয়ে গেছে। তো যখনই এইভাবে বেরোনোরও চেষ্টা করবে তখন এই জায়গাটা সাউথ যখন হবে, ও তো মোশন নিচে, তাহলে এখানটাই কি তৈরি হবে বলতো? নর্থ পোল। কেন হবে? কারণ সে তার মোশনের বাধা দেবে। তো তার মানে ও যখন নিচে নামতে চাইবে এই অংশটা ওকে নিচেও যেতে দেবে না, তাই এই জায়গাটা কিন্তু স্লো পড়বে। কিন্তু যখন ও ম্যাগনেটিক ফিল্ডের আওতার বাইরে বেরিয়ে যাবে তখন ধপ করে পড়ে যাবে। তার মানে বেরোনোর সময়ও কিন্তু তার অ্যাক্সেলারেশন জি এর কমই হবে, কিন্তু যখন ম্যাগনেটিক ফোর্স অফ লাইন আর এখানে পৌঁছাতে পারছেই না, আসলে এরও তো একটা ক্যাপাসিটি আছে, এত দূর পর্যন্ত যেতে পারবে, তারপর কিন্তু ও ধপ করে জি ভেলোসিটি নিয়ে পড়ে যাবে। সো বেরোনোর মুহূর্তেও কিন্তু তার ভেলোসিটি জি এর কমই হবে বা অ্যাক্সেলারেশন জি এর কমই হবে, এটা কিন্তু মাথায় রাখবি, ঠিক আছে? সো আই হোপ এই জায়গাটা তোদের বোঝাতে পারলাম যে কি করে ঘটনাটা ঘটে, এবং তার প্র্যাকটিক্যালটা এরকম ভাবেই বোঝানো যায়। ইউটিউবে দেখবি এরকম অনেক ভিডিও দেওয়া আছে, অনেক সাইড এগুলো করে দেখাই। সো ঠিক আছে, এটা করতে পারি আমরা। ক্লিয়ার? সো ফ্যারাডের ল, লেঞ্জ ল বললাম। এখন ফ্যারাডের ল পড়ার পর লেঞ্জকে যখন পড়ে নিয়েছি, তাহলে আমি একটা কথা বুঝে গেছি যে স্যার এখানে যে ইলেকট্রোমোটিভ ফোর্সটা জেনারেট হচ্ছে সে ফায়ার চেঞ্জকে বাধা দিচ্ছে। হ্যাঁ না বলো, এখানে যে ইলেকট্রোমোটিভ ফোর্সটা জেনারেট হচ্ছে সে ফায়ার চেঞ্জকে বাধা দিচ্ছে। তার মানে আমরা যে ফর্মুলাটা পেয়েছিলাম সেখানে একটা মাইনাস সাইন দিলে সব থেকে ভালো হয়। কেন? কারণ ই তৈরি হতে গেলে ডিফাই কি করছে? তাকে বাধা দিচ্ছে। সো দে আর অপোজিং ইন নেচার। ই তৈরি হবে, ডিফাই তাকে অপোজিট দেবে, বা ডিফাই চেঞ্জ করতে গেলে ই তাকে অপোজ করছে। যেহেতু দে আর অপোজিং ইন নেচার, সেই জন্য আমরা মাইনাস সাইনটাকে এখানে ইউজ করতে পারি। কিন্তু মাথায় রাখবো ম্যাগনিটিউড নেবো আমরা ম্যাক্সিমাম কেসে, মাইনাসের কোনো গুরুত্ব নয়। মাইনাসটা শুধু লেঞ্জের জন্য হলো, যেটাকে ডাইরেকশন হিসেবে লেঞ্জ নিচ্ছি, আর কোনো কিছুই নেই। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখান থেকে মোটামুটি পেলাম, এবং এখান থেকেই আমরা এককগুলোকে জানতে পারি। কি কি একক ছিল না? তো যদি মনে করতে পারো আমরা ম্যাগনেটিক চ্যাপ্টারটাতেই পড়িয়ে দিয়েছিলাম তোমাদের, যে আমি কি বললাম তাহলে স্যার? আমি বললাম ই সমান ডি ফাই ডিটি, ই সমান ডি ফাই ডিটি বলেছিলাম, তাই না? এবার যদি এককগুলো বসাই তাহলে দেখো ই মানে কি? ইএমএফ, তড়িৎচালক বল। খারাপ, তড়িৎচালক বলের একক জানিস? ইএমএফ এর ইউনিট জানিস? ওহম না বাবা, ভোল্ট। হ্যাঁ, তাহলে ইএমএফ এর ইউনিট হচ্ছে ভোল্ট। তাহলে ইএমএফ এর ইউনিট হয়, যদি আমি ইউনিট নিয়ে এখন আলোচনা করি, তাহলে ইএমএফ এর ইউনিট হয় ভোল্ট। আর ডিফাই মানে কি? চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স, দ্যাট মিন্স ওয়েবার। আর ডিটি মানে সেকেন্ড। সেজন্য আমি একটা রিলেশন এরকম বার করেছিলাম ম্যাগনেটিক ফিল্ডে, মনে করে দেখ
যে ওয়েবার ইকুয়াল টু কত হয় স্যার, ওয়েবার ইকুয়ালস টু হয় ভোল্ট ইনটু সেকেন্ড। এটা কিন্তু এমসিকিউ এ কোনো একবার এসেছিল বোধহয় বোর্ডের সম্ভবত, ওয়েবার ইকুয়াল টু ভোল্ট ইনটু সেকেন্ড। ঠিক আছে, তো এটা আমরা সেখানেও করে দেখিয়েছিলাম, তোমাদের যদি মনে থাকতে পারে আমি এখানেও বলে দিচ্ছি ওয়েবার ইকুয়াল টু ভোল্ট ইনটু সেকেন্ড লেখা যায়। ক্লিয়ার হলো কনসেপ্টটা? তো আমরা এতদূর পর্যন্ত মোটামুটি বুঝলাম, ক্লিয়ার, এবং মোটামুটি আমরা দেখলাম। এখন আবিষ্ট তড়িৎচালক বলের জন্য কোন বদ্ধ বর্তনীতে তড়িৎ আধানের পরিমাণ। তো একটা বদ্ধ বর্তনী কনসিডার করো, যে একটা এরকম বদ্ধ বর্তনী আছে, কনসিডার করো এর রেজিস্ট্যান্স বা রোধ হচ্ছে কত আর। আমার লক্ষ্য হচ্ছে এখানে আধানের পরিমাণ কত আমি বার করব। হোয়াট ইজ দ্য চার্জ এই বর্তনীতে, চার্জ কত আমি এটা বার করতে চাইছি। এবং তুমি এর সাথে কনসিডার করো যেখানে তোমার একটা ম্যাগনেট আছে, যেমন ছিল এখানে একটা ম্যাগনেট রেখেছো, এই ম্যাগনেটের জন্য এখানে কত কি তৈরি হবে স্যার, চার্জ। এখন চার্জের ফর্মুলা যদি দেখো, তো ধরো ডিটি টাইমে একে সরাচ্ছি, আমি ডিটি টাইমে একে সরাচ্ছি, তাহলে ডিটি টাইমে সরালে পরে কিউ শুড বি ইকুয়াল টু কত, ডিটি, সরি কিউ শুড বি ইকুয়াল টু আই ডিটি, কিউ শুড বি ইকুয়াল টু আই ডিটি। এখন আই তো জানি না, এবার ধরো যেহেতু ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ওকে রেখেছো, তাহলে এর মধ্যে তো একটা তড়িৎচালক বল জেনারেট করবে ই, ধরো লুপ কাটা ধরো, অসুবিধা নেই। তো ই, সো বেসিক্যালি আমি আই মানে কত লিখতে পারবো, তাহলে ই বাই আর ইনটু ডিটি, এটাই আমার কিউ শুড বি ইকুয়াল টু নাকি। ঠিক আছে, এবার এটাকে ডিকিউ লিখতে পারো, সুবিধা হবে ডিকিউ, কারণ কি ছোট চার্জ ডিকিউ এর জন্য। এখন যদি আমি টোটাল কিউ বার করতে চাই, তাহলে আমাকে ইন্টিগ্রেশনে যেতে হবে। সো টোটাল চার্জ শুড বি ইকুয়ালস টু ই বাই আর ডিটি। আর ই মানে কি, ই মানে তুমি এখানে পেয়ে গেছো ই সমান ডিফাই ডিটি। এবার দেখো এই প্রপোর্শনাল টু মাইনাস ডিফাই ডিটি, যদি আমরা এই প্রপোর্শনালিটিটাকে তুলি তাহলে ই সমান লেখা যায় মাইনাস কে ডিফাই ডিটি, যেখানে কে হচ্ছে কি ওই লুপের গঠনের উপর ডিপেন্ড করবে এরকম একটা ফ্যাক্টরের কনস্ট্যান্ট। অর্থাৎ কেটা ডিপেন্ড করবে কার উপর, এই লুপটা কি দিয়ে তৈরি। দেখো তামা যদি হয় কে আলাদা হবে, মানে সেক্ষেত্রে ইলেকট্রোমোটিভ ফোর্স আলাদা তৈরি হবে। যদি তুমি অ্যালুমিনিয়াম নাও কে আলাদা হবে, সেক্ষেত্রে ই আলাদা তৈরি হবে। সো কেটা ডিপেন্ড করবে অন হুইচ ম্যাটেরিয়াল বা ফ্যাক্টর, যেটা আমার ওই লুপটা তৈরি তার উপর। তো কে কিন্তু ওই ম্যাটেরিয়ালটা, লুপের ম্যাটেরিয়ালের উপর নির্ভর করে, একটু মাথায় রাখিস লুপের ম্যাটেরিয়াল, হ্যাঁ লুপের ম্যাটেরিয়াল, লুপটা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। কিন্তু ম্যাক্সিমাম কেসেই আমরা কে ওয়ান ধরেই চলবো, এমন ভাবে ধরবো যে যদি ডিফাই ডিটি 1 হয় এবং ই এর ভ্যালু 1 হয় তাহলে কে সমান 1 হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা কেটাকে 1 ধরেই চলবো। সো আমরা ফাইনাল ফর্মুলায় লিখবো ই সমান ডিফাই ডিটি। তো ই সমান যদি ডিফাই ডিটি হয়, মাইনাসটাকে আমরা অ্যাভয়েডই করছি, কারণ কি বারবার বলছি আমরা ম্যাগনিটিউড নিয়েই চয়েস করছি। ঠিক আছে, আমরা ম্যাগনিটিউড চয়েস করছি। তাহলে ই সমান যদি ডিফাই ডিটি হয়, সো আমরা ফাইনালি লিখছি ই সমান ডিফাই ডিটি, যেটাকে আমরা মাইনাস কেটাকে অ্যাভয়েড করলাম, মাইনাসটাকে অ্যাভয়েড করলাম বিকজ অফ দা ওনলি ম্যাগনিটিউড, আর কেটাকে আমরা চয়েস করলাম 1 হিসেবে। সো ই সমান ডিফাই ডিটি, যেমন তোমরা নিউটনস লতে পড়েছিলে, মনে করে দেখো এফ সমান এম এ নয়, এফ সমান অ্যাকচুয়ালি কে এম এ, বাট কেটাকে আমরা জেনারেলি 1 ইউজ করি, এফ সমান এম এ ইউজ করি। তো তাই যদি হয় তাহলে ই এর ভ্যালুটা এখানে লিখতে পারো, আবার 1 বাই আর তো কনস্ট্যান্ট বেরিয়ে গেল। তো ইন্টিগ্রেশন অফ ই মানে কত না, তো স্যার ডিফাই ডিটি, আর এখানে তো ডিটি পড়েই আছে, তো ডিটি ডিটি কেটে যায়, তোমার পড়ে থাকে ডিফাই। তো ডিটি ডিটি কেটে গেলে ডিফাই পড়ে থাকছে। লিমিটটা কত লিখবে, লিমিটটা লেখো ফাই 1 থেকে ফাই 2, অর্থাৎ তোমার ফ্লাক্স চেঞ্জ হচ্ছে ধরো ফাই 1 থেকে ফাই 2 পর্যন্ত। তাহলে এটাই তো তোমার চার্জ যেটা বার করতে দিয়েছি, আধান কিউ। এবার লিমিট বসাও, তাহলে কিউ শুড বি ইকুয়ালস টু 1 বাই আর, কত হবে ডিফাইন ইন্টিগ্রেশন ফাই উইথ লিমিট কত হবে ফাই 1 টু ফাই 2, তার মানে 1 বাই আর ব্র্যাকেটে ফাই 2 মাইনাস ফাই 1, দ্যাট ইজ ইয়োর অ্যান্সার। এবার যদি এটাতে একটা পাক না থেকে এন সংখ্যক পাক থাকে, তাহলে এখানে এন একটা গুণ করে দাও। সো বেসিক্যালি কিউ শুড বি ইকুয়ালস টু এন বাই আর ফাই 2 মাইনাস ফাই 1, কখন এন টার্নের জন্য, যখন এন পাক আছে তখন। তাহলে এটা হচ্ছে আমার চার্জের ভ্যালু, যেটা আমরা এখানে ইউজ করতে পারবো এন বাই আর ফাই 2 মাইনাস ফাই 1, দ্যাট ইউজফুল ফর ইয়োরসেলফ। ক্লিয়ার? এবার আমরা এটা পড়বো মোস্ট ইম্পর্টেন্ট থিং, মোশনাল ইলেকট্রোমোটিভ ফোর্স বা গতীয় তড়িৎচালক বল। প্লিজ একটু রিমাইন্ডার বা একটু দেখো, গতীয় তড়িৎচালক বল এটা বোঝাতে পারলাম, চার্জের ভ্যালু কি করে বার করতে পারলাম আমরা, ক্লিয়ার হয়েছে সবার? একদম নর্মাল ফর্মুলা ইউজ করে করলাম। গতীয় তড়িৎচালক বলটা একটু বুঝবে, প্লিজ একটু মন দাও, খুব সহজ করে বোঝাচ্ছি, একটু বুঝো। দেখো ধরো তোমার কোনো একটা জায়গায় ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে, কোন দিকে না, তো বটম অর্থাৎ বোর্ডের ভেতর দিকে। ওকে, আমি কি করছি এখানটাতে একটা এরকম চওড়া কিছু
কয়েল বা কপারে কোনো একটা শিট চয়েস করেছি। ওকে, আর ম্যাগনেটিক ফিল্ডটা ভেতরের দিকে কাজ করছে বলে আমি ক্রস দিয়ে দিলাম। ক্রস মিন্স ম্যাগনেটিক ফিল্ড ভেতরের দিকে কাজ করছে, ক্রস মিন্স ম্যাগনেটিক ফিল্ড ভেতরে কাজ করছে। তার মানে আমরা যদি লেফট হ্যান্ড রুল দেখি ফ্লেমিং, তাহলে ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল অনুযায়ী ম্যাগনেটিক ফিল্ড এইভাবে কাজ করছে। এখন ম্যাগনেটিক ফিল্ড যদি এইদিকে কাজ করে, এবার ধরো এইটাকে আমি ধরছি এমন একটা অ্যাক্সিস, এটাকে জেড অ্যাক্সিস ধরছি, এটাকে জেড অ্যাক্সিস ধরছি, আর ধরো এই দিকটাকে ধরছি আমি ওয়াই অ্যাক্সিস। এই ওয়াই অ্যাক্সিস বরাবর এই পাথটাকে, যেটা কপার দিয়ে তৈরি সেই এ বি পাথ, তাকে আমি এদিকে মুভ করানোর চেষ্টা করছি, তাকে আমি এদিকে মুভ করানোর চেষ্টা করছি। তাহলে বেসিক্যালি আমরা যদি লেফট হ্যান্ড রুল দেখি, তাহলে লেফট হ্যান্ড রুল অনুযায়ী ম্যাগনেটিক ফিল্ড তো স্যার এদিকে সোজা কাজ করছে, আর মুভ করাচ্ছেন এইটা নাকি, এটা গতি, গতি তো এটা, আর এটা কি হয়, এটা তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে এইদিকে যদি আমি দেখি একে মুভ করাই, তাহলে এদিকে এইদিকে মুভ করাচ্ছি, তাহলে বেসিক্যালি কি হচ্ছে দেখো, ওকে এইভাবে মুভ করালে পরে ওপরের দিকে একটা ফোর্স কাজ করছে, হ্যাঁ না না বলো, এইদিকে। তার মানে এখানে আমরা যদি দেখি, তাহলে এখানে তামার মধ্যে Cu2+ আয়নও থাকতে পারে, আবার ইলেকট্রন তো ভরে ভরেই আছে কপারে, অবভিয়াসলি ফ্রি ইলেকট্রন প্রচুর আছে। তার মানে এখানে যে সমস্ত মাইনাস আর প্লাস চার্জ গুলো থাকবে, প্লাস মানে কপার আয়ন থাকতেই পারে, একটা সিটের মধ্যে কপার আয়ন থাকতেই পারে, তো প্লাস এবং মাইনাস চার্জের মধ্যে দেখা যাবে কি হচ্ছে, যে কিছু চার্জ এই দিকে চলে যাবে। সো এই দিকে যে যে ডাইরেকশনটা যাবে সেটা প্লাস গেলে পরে মাইনাসের ডাইরেকশন কোন দিকে হবে, এইদিকে হবে। তাহলে এইদিকে প্লাস ডাইরেকশন গুলো ছুটবে, এইদিকে মাইনাস ডাইরেকশন গুলো ছুটবে, বিকজ অফ দ্য ফোর্স ম্যাগনেটিক ফিল্ড। এবং ম্যাগনেটিক ফিল্ড কত স্যার, না তো ম্যাগনেটিক ফিল্ড তো স্যার ফোর্স হচ্ছে কিউ ভিবি, অবভিয়াসলি কিউ ভিবি ম্যাগনেটিক ফোর্স, আর অ্যাঙ্গেল 90 ডিগ্রি নিয়ে এসে বুঝতেই পারছো তুমি। তাহলে কিউ ভিবি পরিমাণ ম্যাগনেটিক ফোর্স কাজ করছে এই বডিটার উপর, তার ফলে কিছু সংখ্যক প্লাস চার্জ এখানে জমা হয়ে যাচ্ছে এবং কিছু সংখ্যক মাইনাস এখানে জমা হচ্ছে, তার ফলে এদের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স জেনারেট হয়ে যাচ্ছে। এবং পোটেনশিয়াল ডিফারেন্স জেনারেট হচ্ছে, সে কনসিডার করো পোটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে ভি, তাহলে এই ঘটনার জন্য আমি ধরছি এখানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি। এই পোটেনশিয়াল ডিফারেন্সটা কিভাবে তৈরি হলো, এটা হচ্ছে প্রশ্ন। পোটেনশিয়াল ডিফারেন্সটা তৈরি হলো বিকজ অফ দ্য মোশন অফ দ্য বডি। বডিটা যদি মোশনই না থাকতো তাহলে কোনো রকম পোটেনশিয়াল তৈরি হতো না। এবার এই বডিটার মোশনের ক্ষেত্রে ভেলোসিটিটা যদি এনাফ হয়, খুব বেশি হয়, তাহলে পরে পোটেনশিয়াল ডিফারেন্সের মানও বেশি হবে। কেন? খুব দ্রুত হারে ইলেকট্রনগুলোর দিকে পালিয়ে যাবে। তাহলে এটা কি করে বুঝবো স্যার? তাহলে এক কাজ করো, পোটেনশিয়াল ডিফারেন্স যখন তৈরি হয়ে গেছে, সে পোটেনশিয়াল ডিফারেন্সটা তৈরি হয়ে গেছে, সে পোটেনশিয়াল ডিফারেন্সটা তৈরি হয়েছে ভি, আমরা ধরছি সেটা ভি, ভি তৈরি হয়েছে। তাহলে যদি পোটেনশিয়াল ডিফারেন্স থাকে, তাহলে অবভিয়াসলি প্লাস থেকে মাইনাস একটা ইলেকট্রিক ফিল্ডও কাজ করবে। তাহলে দেয়ার ইজ সাম ইলেকট্রিক ফিল্ড, কনসিডার করো যে এখানে একটা ইলেকট্রিক ফিল্ডও কাজ করছে। কত ইলেকট্রিক ফিল্ড? ই। আর যদি এই তারটার লেংথ যদি হয় স্যার এল, দ্যাট মিনস আমরা ভিইএল এর একটা রিলেশন বার করতে পারবো। কেন ভিইএল এর রিলেশন বার করতে পারবো? কারণ ভি শুড বি ইকুয়ালস টু কত, না তো ভি শুড বি ইকুয়ালস টু ই ইনটু এল। কি করে পেলাম আমরা? না তো মনে করে দেখ, তোদের এই ফর্মুলাটা পড়েছিলাম যে ই সমান মাইনাস ডিভি ডিএক্স, নাকি রে? ই সমান মাইনাস ডিভি ডিএক্স, মাইনাস যদি বাদ দিস, ডিভি সমান ই ডিএক্স, ভি সমান ই ইনটু ডিসটেন্স। সো পোটেনশিয়াল সমান ই ইনটু ডিসটেন্স, এটা বহুবারই আমরা পড়েছি এর আগেও। তাহলে এইভাবে লিখতে পারি আমরা। তার মানে আমাকে এখন ইটা বার করতে হবে, ই। তাহলে এখন ই কত স্যার? এখানে যদি লক্ষ্য করি আমরা, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডও কাজ করবে, এবং ইলেকট্রিক ফিল্ড যদি কিউ চার্জের উপর কাজ করে, তাহলে সেখানে একটা ফোর্স কাজ করবে, ইলেকট্রিক ফোর্স বা ইলেকট্রিক লরেন্জ ফোর্স, দ্যাটস ইট কিউই। এটা কিউই তার উপর কাজ করবে। এখন এই বডিটার উপর কিউই ফোর্স কাজ করছে, অ্যাজ ওয়েল এজ কিউই কোন দিকে কাজ করবে? এইদিকে। আর ম্যাগনেটিকটা কোন দিকে কাজ করছে? প্লাসের দিকে, এইদিকে। আবার মাইনাসের দিকে কি হবে? উল্টো হবে। ভালো করে বোঝ। প্লাসের দিকে ম্যাগনেটিক ফোর্স বা ম্যাগনেটিক ফিল্ড ওপরে কাজ করলে প্লাসের ওপর কিউইটা নিচের দিকে কাজ করবে, হ্যাঁ না বল? তাই না, নিচের দিকে কাজ করবে। আবার দেখ, মাইনাসের ওপর ম্যাগনেটিক ফিল্ড নিচে কাজ করবে, কিন্তু এ আবার কোন দিকে কাজ করবে? ওপরে কাজ করবে। মানে দুটো ডাইরেকশনে সবসময় অপোজিট হবে। ইলেকট্রিক ফোর্সও হবে অপোজিটে, ম্যাগনেটিক ফিল্ডও অপোজিটেই কাজ করবে। এবার এমন একটা সিচুয়েশনও হতে পারে দুটো ভ্যালু সেম, তাহলে তারপর নেট ফোর্স জিরো। কিন্তু নেট ফোর্স জিরো তার মানে এই নয় যে বডিটার বা সেই চার্জগুলোর ভেলোসিটি জিরো। বডিটার অ্যাক্সেলারেশন নাই, অ্যাক্সেলারেশন না থাকলে কনস্ট্যান্ট ভেলোসিটি তো থাকতে পারে। সো বেসিক্যালি আমরা এমন একটা সিচুয়েশন পেতে পারি যেখানে এফ এম শুড বি ইকুয়ালস টু এফ ই হতে পারে। এই সিচুয়েশনে বডিটার উপর নেট ফোর্স কত কাজ করছে? জিরো। এবার নেট ফোর্স যদি কি জিরো কাজ করে, বডিটা কিন্তু কি চলবে? ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে ছুটতে থাকবে, বা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে এদিকে দিকে যাবে।
তো নেট ফোর্স জিরো হয়ে যাচ্ছে, নেট ফোর্স জিরো হয়ে যাচ্ছে আমার। তো নেট ফোর্স যদি জিরো হয়ে যায় তাহলে কিউ ভিবি ভালো করে দেখতে পারিস, কিউ ভিবি শুড বি ইকুয়ালস টু কত, কিউই। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি যে কিউ কিউ কেটে গেলে ই শুড বি ইকুয়ালস টু ভেলোসিটি ইনটু বি, এই দা ভেলোসিটিটা যেটা আমি বলছিলাম। তাহলে আমরা যে ক্যাপিটাল ভি বার করতে চাইছি, ক্যাপিটাল ভি মানে হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, এই দুটো পার্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হচ্ছে, সেটা কত হবে স্যার, ই এর ভ্যালু যদি বসাও তাহলে ভি বি এল, এইটা হচ্ছে আমার পোটেনশিয়াল। এই পোটেনশিয়ালটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি মোশনাল, এটাকে বলছি আমরা মোশনাল ইএমএফ, ছোট কথায় মোশনাল ইএমএফ, গতীয় তড়িৎচালক বল, মোশনাল ইএমএফ। কেন মোশনাল ইএমএফ হচ্ছে বলতো, কারণ ইএমএফটা জেনারেট হচ্ছে বিকজ অফ দ্য মোশন। যদি ভি এর ভ্যালু জিরো হয় তাহলে স্যার ক্যাপিটাল ভি জিরো। তার মানে আমি যদি একটা তামার প্লেটকে এইভাবে রেখে দিই, ফেলে রেখে দিই কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডে, তাহলে এর মধ্যে কোনো মোশনাল ইএমএফ জেনারেটই করবে না, কোনো জেনারেট করবে না। কিন্তু আমি যদি তাকে সাম ভেলোসিটি নিয়ে দৌড়াই তাহলে পরে তার মধ্যে একটা পোটেনশিয়াল ড্রপ জেনারেট হতে পারে। একটা জাস্ট উদাহরণ নিচ্ছি, ধরো আমি যদি উদাহরণ নিই যে আমাদের পৃথিবীতে এরকম মোশন ইএমএফ আছে, কোথায় না, তো পৃথিবী নিজে তো বড় একটা ম্যাগনেট, তাহলে পৃথিবীতেও এরকম ম্যাগনেটিক ফিল্ডের অস্তিত্ব আছে। যদি বা পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড খুব উইক, খুব উইক, 10⁻³ টেসলা আমরা ধরে চলছি, ঠিক আছে, আরো কম ওরকমই, ঠিক আছে। তো পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডটাকে আমরা 10⁻³ টেসলা ধরেই চলছি। এখন এরোপ্লেন কি হয়, কন্ডাক্টর দিয়ে তৈরি হয়, সে অ্যালুমিনিয়াম। তাহলে এরোপ্লেন যখন পৃথিবীকে এরকম বা পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডকে যখন কাট করতে করতে বেরোয়, দ্যাট মিনস পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের সাথে ওই এরোপ্লেনের কি হচ্ছে, একটা অবভিয়াসলি ভেলোসিটির জন্য মোশনাল ইএমএফ তৈরি হবে। কেন, ভালো করে বোঝার যদি একটু চেষ্টা করি না, তো এইটা যদি পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড অফ লাইন্স হয়, একটা এরোপ্লেন কি করছে, একে কাট করার চেষ্টা করছে, একটা এরোপ্লেন একে কাট করার চেষ্টা করছে, ঠিক আছে, এইরকম ভাবে এরোপ্লেন ভাব কাট করার চেষ্টা করছে। তাহলে এরোপ্লেন কাট করলে দেখ এই দুটো প্রান্তের মধ্যে কি হবে বলতো, একটা ডিস্টেন্স আছে এল। তাহলে এই দুটো ডানার মধ্যে না সাম কাইন্ড অফ পোটেনশিয়াল জেনারেট হতে পারে। আমি জানতে চাইছি যে একটা এরোপ্লেনের মধ্যে এই দুই ডানার মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত হতে পারে। সো একটা মোটামোটা ক্যালকুলেশন যদি আমরা করি, তাহলে একটা এরোপ্লেনের ডানার লেন্থ কত হয়, এনি আইডিয়া? আচ্ছা 10 মিটার, 20 মিটার লেন্থ, আইডিয়া নাই, ঠিক আছে। কেউ দেখতে পারিস যে লেন্থ অফ এরোপ্লেন ডানা কত হয়, দেখতে পারেন, এটা দেখতো, হ্যাঁ ওই তো উইং, উইং ডানা, ঠিক আছে, কত হয় দেখতো একটা জেনারেল। আমি কি সিচুয়েশনে বুঝতে পারলাম কি বলতে চাইছি, যে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের জন্য কত আছে, কত মিটার, 60 মিটার, বাবা 20 ধরছিলাম আমি, 60 মিটার। সো আমরা দেখছি লেন্থটা হচ্ছে কত, 60 মিটার। একটা এরোপ্লেনের লেন্থ হচ্ছে 60 মিটার, ডানাটা উইংটা। আর পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড আমি মোটামুটি ধরে নিলাম 10⁻³ টেসলা, ঠিক আছে। দেখতো পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড কত, দেখতো ম্যাগনেটিক ফিল্ড অফ আর্থ ইন টেসলা লিখবি, মনে নেই আমার, নাহলে মনে আছে কারণ টেসলাতে দেখ, ওর স্টেটটা আমার মনে আছে 0.3 বা 0.03 সামথিং হয়, 0.003 টেসলা কত, 0.0 ওই 10⁻⁴ যেটা বললাম 10⁻³ হয়, জি ঠিক আছে, এত টেসলা হয় মোটামুটি। এইটা হলো। এবার এরোপ্লেন চলে কততে, মোটামুটি এরোপ্লেন যেটা চলে সেটা হচ্ছে 300-250 কিলোমিটার তো চলে পার আওয়ার, নাকি 250 কিলোমিটার পার আওয়ার, 900 তে চলে। আচ্ছা আমরা জেনারেল ধরে নিচ্ছি 600 কিলোমিটার পার আওয়ার। এবার 600 কিলোমিটার পার আওয়ারকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করবো, তাহলে 5/8 দিয়ে গুণ করতে হয়, করবেটা 600 × 5/8 কত হচ্ছে, 50 মিটার পার সেকেন্ড, নাকি দেখ কত হচ্ছে, 600 × 5/8 দেখ না এবার কত হচ্ছে, তাহলে একটা জেনারেল আইডিয়া পেয়ে যাবো আমরা। 100, আচ্ছা 166, 150 মিটার ধরে নিচ্ছি জেনারেলি, 150 মিটার পার সেকেন্ড এটা ধরে নিচ্ছি আমরা। তাহলে পরে ওই দুই ডানার মধ্যে যে পোটেনশিয়ালটা জেনারেট হবে ভি, দ্যাট গিভস ইউ ভি শুড বি ইকুয়ালস টু বিভিএল, বিভিএল। তাহলে কত হওয়া উচিত না, তো 5/1 2 3 4 5, নাকি তাই হওয়া উচিত, 0.0005, 5 বাই করে দিলাম, ইন্টু কত হবে তাহলে 150, ইন্টু হবে 60, তাহলে 0 0, তাহলে 6 15 90, 5 9 450, 450 বাই 1000 0 0,
মানে 0.45 ভোল্ট। তবে 0.45 ভোল্ট এইটুকু পরিমাণ আমার পোটেনশিয়াল তার মধ্যে জেনারেট হবে। মোটামুটি 1 ভোল্টের কমই জেনারেট হয়, 1 ভোল্টের কমই হয়। এবার 1 ভোল্টের কম হয় মানে যেটা বলতে চাচ্ছি অনেক বেশি। আমার কাছে যে পেন্সিল ব্যাটারি থাকে সেটা হয় 1.5 ভোল্টের, তো তার থেকে এটা অনেকটাই কম, এমন নয় যে হিউজ অ্যামাউন্টের পোটেনশিয়াল তৈরি হয়। এবার সবসময় দেখ পৃথিবীকে ডানা দিয়ে যে আমাদের বা ওই এরোপ্লেন উইং ডানাতে সবসময় যে থিটা 90 ডিগ্রি থাকবে এরকম কোনো মানে নাই। থিটা ভ্যালু তো চেঞ্জ হতে পারে 30 ডিগ্রি 60 ডিগ্রি। তো দেখ আমরা যে এখানে কিউ ভিবি ইউজ করেছিলাম না, এখানে সাইন থিটা টার্মটা থাকার কথা ছিল। তো যেহেতু আমরা ফর্মুলায় 90 ডিগ্রি বসিয়ে দিয়েছি তাই সাইন 90 হয়ে গেছে, কিন্তু এখানে যে কিউ ভিবি হওয়া উচিত সেখানে ভিবি সাইন থিটা থাকা উচিত। সেই জন্য আমরা যদি অ্যাঙ্গেলটাকে এখানে ইন্ট্রোডিউস করাতে চাই, সো এটার অ্যাঙ্গেলের ফর্মুলাটা হবে ভিবিএল সাইন থিটা। এটা কিন্তু মাথায় রাখবি, ভিবিএল সাইন থিটা, এটা কিন্তু ওই অ্যাঙ্গেলের টার্মটাকে আমরা লিখতে পারি। ক্লিয়ার? ওকে, এবার আসতে তাহলে আমরা যদি নর্মালি দেখি ভিবিভিএল পাই, এটা সাইন থিটা অ্যাঙ্গেল দিয়ে, বুঝতে পারছিস? যদি থিটার মান 30 ডিগ্রি 60 ডিগ্রি 40 ডিগ্রি এরকম দিয়ে দেয় তাহলে বিভিন্ন অ্যাঙ্গেলের জন্য আমরা এটা কিন্তু বার করতে পারবো। ঠিক আছে, ওকে। তো ক্যাপিটাল ভি সমান কত হচ্ছে বিভিএল সাইন থিটা। এখন আমরা যদি এই সিচুয়েশনটাকে একটু ভাবি এরকম ভাবে, এরকম ভাবে ভাব যে ক্যাপিটাল ভি মানে কি রে? পোটেনশিয়াল, নাকি রে? পোটেনশিয়াল ডিফারেন্স। ক্যাপিটাল ভি মানে হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, ভালো করে বোঝ। এখন পোটেনশিয়াল ডিফারেন্স মানেটা কি বেটা? পোটেনশিয়াল ডিফারেন্স মানে হচ্ছে বিভিএল। আচ্ছা বিভিএলটাকে আমি এভাবে লিখছি দেখ, বি ইন্টু এল। ভি মানে কত? এক্স বাই টি। মানে কি বলতে চাইছি যে এই পার্টিকেলটা এক্স পাথ গেল উইথ রেসপেক্ট টু টি, তার মানে এক্স বাই টিটাকে আমরা ভি বলতে পারবো। বুঝতে পারছি ব্যাপারটা? মানে এই কিউ চার্জটা টি সময়ে এক্স পথ গেলে এক্স বাই টিটাকে আমি ভি বলছি। বুঝতে পারলাম ব্যাপারটা? টি সময়ে এক্স পথ গেলে এক্স বাই টিটাকে আমি কি বলছি? ভি বলছি। তাহলে এটা হচ্ছে বিভিএল এর ক্ষেত্রে কনসেপ্ট। এখন যদি আমরা এইভাবে দেখি, বিটাকে বাইরে বার করে এক্স এল বাই টি করি, তাহলে কি হচ্ছে দেখ, এক্স এল মানে কি? এইখান থেকে এইটুকু এক্স, তার মানে এইখান থেকে এইটুকু যদি এক্স হয় আর এই লেন্থটা যদি এক্স এল হয়, তাহলে এটা সেই এরিয়াকে বোঝাচ্ছে যে এরিয়ায় তাকে মোশন নিয়ে আসা হয়েছে। ইয়েস অর নো? এই এরিয়াটা বোঝাচ্ছে। তাহলে বেসিক্যালি এই এরিয়াটা হচ্ছে এক্স এল এবং এরিয়াটাকে কভার করেছে বল এরিয়া, এটা এক্স এল। বুঝতে পারছি এতদূর পর্যন্ত? এবার এক্স কতটা? এখান থেকে এতদূর এক্স, আর লেন্থ কত? এল। তার মানে আমি যদি ওকে এখান থেকে সোয়াইপ করে এতদূর নিয়ে আসি তাহলে এই এরিয়াটা কভার করেছি, হ্যাঁ না বল? তাহলে আমি সেই এরিয়াটাই বলছি এক্স এল। এবং এই এরিয়াটাকে আমি কি লিখতে পারি স্যার? এই এরিয়াটাকে এ লিখতে পারি না? পারি না? এ বাই টি, এ বাই টি লিখতে পারি। এবার এটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স এ বাই টি। এবার ডিটি টাইমে যদি এরিয়াটা ডি এ কভার করতো তাহলে ক্যাপিটাল ভি আমি এভাবেও লিখতে পারতাম, ডি এ ডিটি, নাকি রে? এভাবেও লিখতে পারতাম। তাহলে ক্যাপিটাল ভি হচ্ছে বি ইন্টু ডি এ ডিটি। নো ওয়ান্ডার সবকিছু তোমার দেখে আলাদা মনে হচ্ছে, কিন্তু আমি যদি একটা স্টেপ করি সবকিছু তোমার আবার এক লাইনে চলে আসবে। আমরা যদি মনে করতে পারি, আমরা পড়েছিলাম ফ্যারাডের ল। ফ্যারাডে বলেছিল ই সমান কি হয়? ডিফাই ডিটি, বা ই প্রপোর্শনাল টু ডিফাই ডিটি। তো তাই যদি হয় তাহলে তুমি এখানে মনে করে দেখতে পারো এই ইকুয়েশনটা যে এক্স্যাক্টলি সেম অ্যাজ লাইক দ্যাট। যে আমরা যদি এই ইকুয়েশনটাকে নিয়ে একটু আলোচনা করি তাহলে দেখো বি ইন্টু এ, বি ইন্টু এ মানে কি রে? বি এ ফাই। তার মানে এখান থেকে যে ক্যাপিটাল ভিটা পাচ্ছি সেটা হচ্ছে ফাই বাই টি। ফাই বাই টিটাকে যদি চেঞ্জে দেখিস, টাইমের রেসপেক্টে চেঞ্জ, তাহলে ফাই বাই টি কে এইভাবেও তো লিখতে পারিস, ডি ফাই ডিটি। আর ভি মানে কি ছিল? পোটেনশিয়াল ডিফারেন্স, সেটা অ্যাকচুয়ালি ই। তাহলে বেসিক্যালি এই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি নান বাট লাইক দিস। দেখ তাই আসছে না? এখানে ভিটা কি ছিল? পোটেনশিয়াল ডিফারেন্স। এটাও কি সেই তো পোটেনশিয়াল ডিফারেন্স বা ইএমএফ তো অ্যাকচুয়ালি না? তো বেসিক্যালি এই ইকুয়েশন সবই আলটিমেটলি একই, আমি দেখতে জাস্ট আলাদা আলাদা রূপে পাচ্ছি তাদেরকে, অ্যাকচুয়ালি সবই জিনিস সেম। সো বেসিক্যালি আমরা এখানে যে ই সমান পেলাম ডিফাই ডিটি, সেই ডিফাই ডিটির ক্ষেত্রে ফাই সমান যদি বি এ হয়ে যায় তাহলে এখান থেকে আমরা ই সমান ডিফাই ডিটিটাকে লিখতে পারি। তো আই ক্যান রাইট দিস। এটা বুঝতে পারলাম? ক্লিয়ার হলো কনসেপ্টটা? ওকে, নেক্সট। এবার আমরা যদি এই গতীয় তড়িৎচালক বল বা গতীয় ইএমএফ কে কাজে লাগিয়ে কোন একটা দণ্ড, ধরো সে ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরছে, আমি তার ক্ষেত্রে আমি পোটেনশিয়াল ড্রপ বা পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে চাই। কনসিডার করো যে এরকম একটা বড় লম্বা দণ্ড আছে, এই দণ্ডটা ধরো ওমেগা কৌণিক বেগে একে কেন্দ্র করে ঘুরছে। বুঝতে পারছো তো? মন করে ঘুরছে। তাহলে ওমেগা কৌণিক বেগে ঘুরছে, দ্যাট মিন্স সে এরিয়া তো কভার করছে ভাই, এরিয়া তো কভার করছে। তার মানে সে এরিয়া চেঞ্জ হচ্ছে মানে কি হচ্ছে? তার ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হচ্ছে।
আর ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হওয়া মানে সেখানে পোটেনশিয়াল ড্রপ জেনারেট হবে। বা এইভাবে ভাবতে পারো যে তোমার বিভিএল আছে অবভিয়াসলি, তার মানে আমি আর এখানে দরকার কি বার করা, যে স্যার এই দুটো প্রান্তের মধ্যে তার কতটা পরিমাণ, ধরো তার লেন্থটা হচ্ছে এল, এল লেন্থের মধ্যে তার কত পোটেনশিয়াল ড্রপ জেনারেট হবে, যেটা আমরা উইং এর ক্ষেত্রে করলাম, তাই না? এই জায়গাটাই একই টাইপের কোশ্চেন, বুঝতে পারছি ব্যাপারটা? আমি কি বলতে চাইছি যে এটা একটা ম্যাগনেটিক ফিল্ডে আছে রাখা, এটাকে একটা চৌম্বক ক্ষেত্রে রেখেছো এবং কি করছো, চৌম্বক ক্ষেত্রকে ঘোরাচ্ছ, তাহলে এর দুই প্রান্তে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে কি হবে না, হলে কত হবে, এটুকু সিম্পল কোশ্চেন। তাহলে তুমি দেখতে পারো যে আমি যদি এখান থেকে এক্স দূরে একটা ছোট্ট অংশ ডিএক্স কেটে নিই, আমি ডিএক্স এর জন্য বার করবো, দিয়ে পুরোটা ইন্টিগ্রেট করে দেবো, এটুকুই কাজ আমার, ঠিক? তাহলে এর ভেলোসিটি কত স্যার? এর ভেলোসিটি তো ভি। এবার ভি দেখো চেঞ্জ হচ্ছে লেংথ ওয়াইজ। কেন ভি চেঞ্জ হয় লেংথ ওয়াইজ? বিকজ তোমরা জানো ভি মানে কত হয়, ওমেগা আর। তার মানে ওমেগাও কনস্ট্যান্ট, কিন্তু এই জায়গাটায় ভি যা হবে এখানকার ভি আলাদা হবে। অবভিয়াসলি এখানকার পাত আর এখানকার পাত আলাদা না ভাই, তো ভি তো আলাদা হবেই অবভিয়াসলি। তো আমি যদি এই জায়গাটার ভেলোসিটি বার করতে চাই, তাহলে এক্স দূরে আছে, তাহলে ভি মানে সামহাউ ওমেগা এক্স হতে হবে, হ্যাঁ না বল? অবভিয়াসলি। তাহলে এই ছোট্ট অংশের জন্য পোটেনশিয়ালটা যদি ডিই লিখি, ডিই, তাহলে ডিই কত হবে স্যার? বি। বি ছিল, আর কি ফর্মুলায় ছিল? ভি। কিন্তু ভি এর জায়গায় কি লিখবো স্যার? ওমেগা এক্স। ওমেগা এক্স লিখলাম। আর কত অংশের জন্য এল, লেন্থটা কত না, তো তুমি কোন অংশের জন্য বার করছো? ডিএক্স এর জন্য বার করছো, তাই ডিএক্স বসাবা। তাই এটা হচ্ছে বি ভি এক্স। বুঝতে পারলাম ব্যাপারটা? কিন্তু আমি জানতে চাইছি ডিএক্স এর জন্য নয়, আমি বার করতে চাই পুরোটার জন্য। তাহলে পুরোটার জন্য বার করতে চাইলে তুমি কি করবা? ইন্টিগ্রেট করবা অবভিয়াসলি। এবং ইন্টিগ্রেট কোথা থেকে করবা না, তো এইটাকে ধরো জিরো, এটাকে ধরো এল, তাহলে জিরো থেকে এল এর মধ্যে ইন্টিগ্রেট করবা তাকে। তাহলে জিরো থেকে এল এর মধ্যে যদি ইন্টিগ্রেট করো, তাহলে কি দাঁড়ায়? বি ওমেগা এক্স ডিএক্স। আর বি আর ওমেগা তো কনস্ট্যান্ট, বারবার বললাম ওমেগা তো কনস্ট্যান্ট, বেগে ঘোরাচ্ছ, তাহলে কত হবে? বি ওমেগা পড়ে থাকবে। এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হয়? এক্স স্কোয়ার বাই 2 উইথ লিমিট 0 টু এল। এখন যদি 2 টাকে বার করে দিস, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে লিমিট বসানো তো আর তোদের বাচ্চার অবস্থা এখন, তাহলে কি হয়ে গেল? বি ওমেগা এল স্কোয়ার বাই 2, এটাই হচ্ছে আমার সেই মোশনাল ইএমএফ যেটা ওর জন্য জেনারেট করবে। তাহলে এটা হচ্ছে মোশনাল ইএমএফ। এইখান থেকে একটা অঙ্ক তোদের সম্ভবত এইচএস এসেছিল, তার পরের পেজে দেখবি থাকবে দেওয়া, তোদের এটা সম্ভবত এসেছিল কোন এক সময়, এই যে এই ছবি দেওয়াটা, এটা এই ডায়াগ্রাম অঙ্কটা, হ্যাঁ এটা এসেছিল পরীক্ষায়, ঠিক আছে আমাদের বোর্ডে, কোন সালে মনে নেই এসেছিল। এত পর্যন্ত কি ক্রিয়েট করাতে পেরেছি বা সিচুয়েশন গুলো বোঝাতে পেরেছি? কি কি বোঝালাম? তাহলে চ্যাপ্টারে দেখো ফর্মুলা বেশি কিছু নেই, চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি পড়াশোনা ওরিয়েন্টেড, ঠিক আছে? যে তুমি যত বেশি, হ্যাঁ কোনটা ম্যাগনেটের জন্য যে তৈরি হচ্ছে? এসি, অবভিয়াসলি এগুলো সব এসি। হ্যাঁ ডাইরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে না, অবভিয়াসলি ডাইরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, এখন আমরা এডি কারেন্ট নিয়ে পড়বো, ঘূর্ণি প্রবাহ, এডি কারেন্ট। এখন কোন একটা ম্যাগনেটিক ফিল্ডে আসতে, কোন একটা ম্যাগনেটিক ফিল্ডে যদি আমরা কোন একটা লোহা বা সফট আয়রনকে রাখি কোন একটা ম্যাগনেটিক ফিল্ডে, তো ধরো একটা সফট আয়রন রেখেছো, কোন একটা আয়রন ব্লক আছে, ধরো একটা আয়রন ব্লক, আমি আঁকছি না, এটা বড় একটা আয়রন ব্লক, ঠিক আছে? বড় একটা আয়রন ব্লক আছে, এরকম মোটা আয়রন ব্লক, এটা বড় আয়রন ব্লক আছে। এবার এই আয়রন ব্লকের, এটা মোটা আয়রন ব্লক, এবার সফট আয়রন, এবার এটাকে তুমি যখন ম্যাগনেটিক ফিল্ডে রাখবে, ঠিক আছে, তো যখনই এটাকে ম্যাগনেটিক ফিল্ডে রাখবে এর মধ্যে কি হবে? ইন্ডাকশন তৈরি হবে। ম্যাগনেটিক ফিল্ড যদি ভ্যারিয়েবল হয় তাহলে আরো ভালো তৈরি হবে, তাহলে এখানে ইন্ডাকশন তৈরি হবেই অবভিয়াসলি। বা তুমি এরকম ভাবে ভাবতে পারো যে আমরা যদি এটাকে এক্সটার্নাল কোনো একটা এমন কারেন্টের লুপের কাছাকাছি রেখে দিই, তাহলে এখানে কি তৈরি হবে? একটা কারেন্ট জেনারেট করবে বা ইনডিউসড ইএমএফ তৈরি হবে। এখন এই সফট আয়রনে ইনডিউসড ইএমএফটা এমন ভাবে জেনারেট হয় যে একটা একটা বড় এরকম করে লুপের মতো ঘুরতে থাকে, এরকম ভাবে লুপের মতো ঘুরতে থাকে। তো এরকম ভাবে লুপের মধ্যে ঘুরতে থাকলে কি হয়? আস্তে এই লুপের মধ্যে ঘুরতে থাকলে কি হয়? এই লুপের লেন্থ অনেক বড় হয়ে যায়, তার ফলে এখানে কারেন্ট তৈরি হয়ে যায়, অর্থাৎ এখানে কিছু পরিমাণ ইনডিউসড কারেন্ট আমার তৈরি হয়ে যাচ্ছে, ইনডিউসড কারেন্ট তৈরি হয়ে যাচ্ছে, ইনডিউসড কারেন্ট যে কি করছে? অ্যাকচুয়াল যেটা ইফেক্ট হওয়ার কথা তাকে অপোজ করছে, যেটা আমরা লেন্সে একটু আগেই পড়েছি। তাহলে এখানে আমরা যখনই কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য এখানে কারেন্ট তৈরি করতে চাইছি বা আশেপাশে কোনো ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছি,
এ কি করছে, ওই ম্যাগনেটিক ফিল্ডের এগেনস্টে একটা অপোজিং কারেন্ট তৈরি করছে, এরকম ভাবে লুপের মধ্যে ঘুরতে থাকছে। তার ফলে আমার কি হচ্ছে, এই জায়গাটায় সাম কাইন্ড অফ লসেস অফ এনার্জি দেখা যাচ্ছে, বিকজ ওই এনার্জিটাকে ও অপোজ করছে। আস্তে আস্তে কি হবে, এটা হিট হতে থাকবে, গরম হতে থাকবে, এবং এই গরম হওয়ার ফলে এটা এতটা বেশি পরিমাণ গরম হয়ে যাবে যে এ তার ধারণ ক্ষমতা আবার নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে। তো এই কারণে আমরা এই জায়গাটায় কি করব, এইরকম সিচুয়েশনকে অ্যাভয়েড করব। এখন এখানে যে কারেন্টটা দেখতে পাচ্ছ, এই কারেন্টটা এরকম দেখো ঘূর্ণি পথে ঘুরছে। সো এই ঘূর্ণি পথে যেহেতু ঘুরছে, এটাকে সেই জন্য ঘূর্ণি প্রবাহ বা এটাকে অ্যাকচুয়ালি বলা হয় এডি কারেন্ট। এটাকে বলবো আমরা এডি কারেন্ট। তাহলে এডি কারেন্ট তৈরি হয় কখন, যখন একটা এরকম ব্লক, তাহলে এডি কারেন্ট কি কোথাও তৈরি হয় না, সব জায়গায় এডি কারেন্ট তৈরি হবে। যে কোনো জায়গায় যদি ভ্যারিয়েবল ম্যাগনেটিক ফিল্ড থাকে সেখানে এরকম লুপ তৈরি হবে, কিন্তু এটাকে ওভারকামও করা যায়। আমরা যদি এরকম একটা বড় ব্লক না নিয়ে একটা ব্লকের টুকরো টুকরো ছোট ছোট করে দিই, তাকে বলা হয় ল্যামিনেটেড বা স্তরিত। তাহলে আমরা কি করতে পারি, এরকম টুকরোটাকে আমরা ল্যামিনেটেড করছি কেমন ভাবে না, তো এটা একটা টুকরো হলো, আবার এটা একটা টুকরো হলো, এটা একটা টুকরো হলো, আমরা এরকম ছোট ছোট টুকরো করে নিচ্ছি, এরকম টুকরো করলাম। এবং এই টুকরোগুলোর মাঝে না সবসময় কুপরিবাহী পদার্থ, যেমন হচ্ছে ডাই ইলেকট্রিক ম্যাটেরিয়াল, পেপার হতে পারে, প্লাস্টিক হতে পারে, যে কোনো প্লাস্টিক দেবো না, গরমে গলে যায়, পেপার হতে পারে, মাইকা হতে পারে, এরকম পদার্থ দিতে পারি। তার ফলে কি হবে বলতো, এই যে পুরো এক পাক ঘুরছিল না, এখন তা হবে না, ওর পথ এখন কিন্তু ছোট হয়ে যাবে, এই পাথেও ঘুরবে, ও কি করবে এই পাথে ঘুরবে, ও এই পাথে ঘুরবে, এইভাবে পাথটাকে আমরা লেন্থটাকে ছোট করে দিলাম এর তুলনায়। তাহলে দেখা গেছে এর থেকে এর লস অনেক কম হয়। ধরো এখানে যা লস হচ্ছিল, ধরো এখানে সামহাউ লস হচ্ছিল, ধরো এক্স লস হচ্ছিল আমার কারেন্টের জন্য, এই এডি কারেন্টের জন্য এক্স লস হয়ে যাচ্ছিল, কিন্তু এখানে তুমি এই অংশটাকেই এন তোমার ল্যামিনেশনে ভেঙেছো, ল্যামিনেশন মানে টুকরো, এন টুকরো করেছো, তাহলে এখানে লস হবে এক্স বাই এন। অর্থাৎ যত বেশি টুকরো করবে তত লস কম হবে। সেই জন্য ট্রান্সফরমার যখন আমরা তৈরি করব, এসিতে পড়বো, ট্রান্সফরমারের সময় ট্রান্সফরমারে আমরা যে কোর ইউজ করি, যার ওপর ওয়াইন্ডিং থাকে, ওয়াইন্ডিং মিনস তারগুলো জড়ানো থাকে, সেটাকে একটা সফট আয়রন দিতে পারি। মানে বলতে চাইছি এরকম যে একটা ট্রান্সফরমারকে তুমি যদি দেখো এরকম থাকে, এরকম একটা ব্লক থাকে ট্রান্সফরমারে, হ্যাঁ, এই ব্লকটা যদি পুরোটাই একটা সফট আয়রন দিয়ে হয়, এটা ফাঁকা, এবার এখানে কি থাকে, একটা ওয়াইন্ডিং থাকে, হ্যাঁ, এখানে একটা ওয়াইন্ডিং থাকে আর এখানে একটা ওয়াইন্ডিং থাকে, এরকম একটাকে বলা হয় প্রাইমারি কয়েল, একটাকে বলা হয় সেকেন্ডারি কয়েল, আর এখানেও ইন্ডাকশনের বেসিসেই কারেন্ট তৈরি হয়। এখন আমরা যদি এই জায়গাটায় এই রকম ঘটনা ঘটাতাম, একটা সফট আয়রনের মোটা কোর নিলাম, মোটা, তাহলে কি হবে, এইখানটাতে ঘূর্ণি প্রবাহ জেনারেট হবে, এবং ঘূর্ণি প্রবাহ হওয়ার পরে ট্রান্সফরমারকে আস্তে আস্তে গরম করে দেবে, প্রচন্ড পরিমাণ হিট তৈরি হয়ে যাবে, এরকম ফাঁকা থেকে যাবে, ঠিক আছে, অন্য পদার্থ দিয়ে দেওয়া হয়, মানে ম্যাটেরিয়াল দেওয়া হয়, তো এরকম থাকে। কিন্তু কি করা হয়, একে বরং এইভাবে না করে এটাকে ল্যামিনেটেড করা হয়। মানে কি বলতো, এরকম টুকরো টুকরো ল্যামিনেটেড অংশগুলোকে জোড়া লাগানো হয়, এটা একটা টুকরো, এরকমই আরো টুকরো আছে, এবার এই টুকরোর মাঝে আমি কি দিলাম, মাইকা দিলাম, আর একটা টুকরো চাপিয়ে দিলাম, হতে 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 এরকম মোটা তৈরি হলো, বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এই জায়গাটা ফাঁকা থেকে গেল, তাহলে এরকম ল্যামিনেটেড হয়ে গেলে কি হবে, এই সার্কেলে এরকম ভাবে পুরো অংশটাতে ঘূর্ণি প্রবাহ হবে না, বরং প্রত্যেকটা ল্যামিনেটেড স্তরের মধ্যে এরকম ঘটনা ঘটবে। তার ফলে কি হবে, ওই যত বেশি স্তর নেবো তত বেশি ও এফিশিয়েন্টলি কাজটা করবে। কিন্তু এডি কারেন্টের ব্যবহার নাই এরকমও নয়, এডি কারেন্টের কিন্তু ব্যবহার আছে। আমরা বাড়িতে যে ইন্ডাকশন কুকার ইউজ করি, সেই ইন্ডাকশন কুকারে কিন্তু অবভিয়াসলি আমাদের এই জিনিসটা ব্যবহার হয়, সেখানে এডি কারেন্ট ইউজ হয়। সেখানে কি করা হয়, এরকম একটা কয়েল থাকবে, দেখবে কয়েল থাকে, সেই কয়েলের জন্য ওখানে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করা হয়, তার ফলে সেখানে কারেন্ট তৈরি হয়, এবং কারেন্ট তৈরি হওয়ার ফলে সেখানে খাবার তৈরি হয় বা অন্যান্য তৈরি হয়। সেই জন্য এই কয়েলটা অনেক সময় টেসলা কয়েলের মতো কাজ করে। সেই কারণে এরকম মার্কারি ভেপার বা মার্কারি ল্যাম্পকে যদি ওর কাছাকাছি নিয়ে আসা হয় বা সিএফএল কে নিয়ে আসা হয়, দেখা যায় সেই সিএফএলটা অনেক সময় জ্বলতে শুরু করে। কেন সিএফএলটা অনেক সময় জ্বলতে শুরু করে, তার কারণ সিএফএল এর মধ্যে যে পারদ বাষ্পগুলো আছে সেগুলো এই এনার্জি পেয়ে এক্সাইটেড হয়ে যায়, এবং এক্সাইটেড হওয়ার পর সে আবার কি হয়, ডাউন স্টেটে নিয়ে আসে, তখন সে কি করে ইউভি রশ্মিগুলো ছাড়তে থাকে এবং আলো দেখা যায়। যেমন একটা টেসলা কয়েল, যদি একটা টেসলা কয়েল দেখো, টেসলা কয়েলের আশেপাশে প্রচুর ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, এবং সেই ম্যাগনেটিক ফিল্ডের জন্য সেখানে ইলেকট্রিসিটিও জেনারেট করতে পারে। এবার যদি আমি মার্কারিকে নিয়ে আসি, মার্কারির ওপর ওই ম্যাগনেটিক ফিল্ড কি করবে, একটা বল প্রয়োগ করবে, তার ফলে কি হবে, ম্যাগনেটিক ওই মার্কারি মানে অ্যাটমগুলো যেটা সিএফএল এর ভেতরে আছে সেগুলো দৌড়াদৌড়ি করতে শুরু করবে, তার ফলে কি হবে, কিছু এনার্জি গেইন করে মার্কারি ভেপারগুলো আপার স্টেটে চলে যাবে এবং লোয়ার স্টেটে নামবে, এর ফলে কি হবে, এনার্জি রিলিজ করবে।
কিন্তু কখনো তুমি এমন নয় যে এলইডি কে টেসলা কয়েলে নিয়ে গেলে এলইডি চলতে শুরু করলো, এলইডি পারবে না চলতে। এলইডি কনসেপ্টই আলাদা। মার্কারি ভেপার চলবে, যেগুলো ভেপার ল্যাম্প সেগুলো দিয়ে চলতে পারবে। যেমন তুমি ফিলামেন্ট কোনোদিন জ্বালাতে পারবে না, তখন তোমাকে কি করতে হবে, টেসলা কয়েলে টাচ করাতে হবে। টাচ করাতে হবে ইন দ্য সেন্স দুটো কানেকশন নিয়ে আসতে হবে। টেসলা কয়েলে ভোল্টেজ প্রচুর জেনারেট হয়, এতটা ভোল্টেজ জেনারেট হয় যে সেখান থেকে স্পার্কিং শুরু হয়ে যায় বা স্পার্ক তৈরি হয়। ঠিক আছে, এরকম করে অনেক ভিডিও দেখায়। আমাদের খুব প্রিয় একটা ভিডিও আছে ইলেকট্রো বুম, ইউ ক্যান সি দ্যাট ইলেকট্রো বুম, সেটা খুব খুব ফেমাস। বহুকাল আগে আমি দেখতাম, এখন অনেকদিন ভিডিও তার দেখিনি আমি। তো ইলেকট্রো বুম আবার রিসেন্টলি আমি বোধহয় কোন জায়গায় বলেছি ইলেকট্রো বুম দেখছি, তারপর থেকে সাজেস্ট করতে আসছে, মানে ফোন শোনে সব কথা অ্যাকচুয়ালি। তো ইলেকট্রো বুম দেখছি, এবার সাজেশন দিচ্ছে আমাকে ইলেকট্রো বুমে। ঠিক আছে, তো হেভি। যদি কেউ দেখতে চাও ইলেকট্রো বুম, তুমি কমেডির সাথে সাথে অনেক কিছু শিখতেও পারবে। আর ওই লোকটার জীবনে কোনোদিন হার্ট অ্যাটাকে মরবে না, এটুকু শিওর। কারণ ও এত শখ জীবনে খেয়েছে, মানে পেছনে আগুন লেগে যাচ্ছে কখনো, অসম্ভব। আই রিকমেন্ড যে ইলেকট্রো বুমের কিছু ভিডিও দেখবে। হ্যাঁ, হয়তো ইংলিশে 2-4টা খিস্তি খাস্তা দেয়, এবার ওই টাইমে ওর বেরিয়ে যাওয়াটা উচিত। যেমন একটা ভিডিওতে দেখছিলাম টেসলা কয়েল বানিয়েছে, দিয়ে টেসলা কয়েল থেকে এরকম করে স্পার্ক করছে, দিয়ে টেসলা কয়েলটা পড়ে যাচ্ছিল, দিয়ে হাত দিয়ে ধরতে গেছে। এবার 2-4 হাজার ভোল্ট, কেন ইমাজিন। ও যে বেঁচে আছে এই অনেক, মানে ভগবানের দয়া যে ও বেঁচে আছে, আমাদের জন্য বেঁচে আছে। হ্যাঁ, ঠান্ডা লাগছে, আচ্ছা এসি বাড়িয়ে দিচ্ছি। ক্লিয়ার হলো এত? সো যারা ইলেকট্রো বুম দেখিস নি, একবার দেখিস লাইফে, একবার ইলেকট্রো বুমকে দেখিস, নালে ও জীবনে এত কিছু করছে তোদের জন্য। তো ওকে, এত ক্লিয়ার? সো 60 to 70% অফ দ্য চ্যাপ্টার ইজ কভার্ড অ্যাকচুয়ালি। ওকে, আসতে বাবা। নাও আমরা এবার পড়বো আবেশ বা সাবেশাঙ্ক। সাবেশাঙ্ক কি করা হয়, যদি ধরে আমরা সলিনয়েড টাইপের কোন একটা কন্ডাক্টর চয়েস করি এবং সেখানে আমরা ইলেকট্রিক বা ইলেকট্রিসিটি পাস করি। কেমন ইলেকট্রিসিটি? এসি। এসি ইলেকট্রিসিটি কি হয়, টাইমের রেসপেক্টে তার ভ্যালু বাড়ে কমে। তখন দেখা যায় তার সঙ্গে কিছু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, সেই ম্যাগনেটিক ফিল্ডটাও কি হয়, তার মান আস্তে আস্তে বাড়ে কমে। তার ফলে যদি কোনো একটা সলিনয়েডের মধ্য দিয়ে, আস্তে শোনো, সলিনয়েডের মধ্য দিয়ে যদি আমরা কোনো একটা এসি কারেন্টকে এরকম করে পাস করাই, তো কনসিডার করো কোনো একটা জায়গায় এরকম সলিনয়েড আছে, ডিসি দিলেও হবে, এমন নয় যে হবে না। ঠিক আছে, সে একটা কারেন্ট সোর্স দিলাম, আস্তে একটা কারেন্ট সোর্স দিলাম। এখন এই কারেন্ট সোর্সের জন্য এই সলিনয়েডের জন্য কি হবে বলতো, ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবে নাকি রে, একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবে। এই ম্যাগনেটিক ফিল্ড তো তৈরি হচ্ছে, এর আশেপাশে আমি যদি অন্য কুণ্ডলীকে নিয়ে আসি, এই ম্যাগনেটিক ফিল্ড তার উপর ইফেক্ট ফেলবে অবভিয়াসলি, সেখানে ইন্ডাকশন তৈরি করবে। কিন্তু এই ব্যাটার নিজেও তো কুণ্ডলী, তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডের জন্য এর নিজের ওপরও কিছু এরকম ইন্ডাকশন তৈরি হবে, এটাকে বলবো সেলফ ইন্ডাকশন। যেমন পড়তে পড়তে গিয়ে আমরা অনেক কিছু নিজে থেকে শিখি, যেমন সলিউশন দেখে আমরা অনেক সময় বুঝি আচ্ছা এটা এইভাবে করেছে, সো এটাকে বলে সেলফ ইভ্যালুয়েশন বা সেলফ বোঝা। সেরকম এটাকে হচ্ছে সেলফ ইন্ডাকশন, ও নিজে নিজে ইন্ডাকশন হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে সেলফ ইন্ডাকশনটা কিসের উপর ডিপেন্ড করছে না, তো আমি যদি কারেন্টের পরিমাণ বাড়াই তাহলে এখানে উৎপন্ন হওয়া ম্যাগনেটিক ফ্লাক্সের পরিমাণও বেড়ে যাচ্ছে, অবভিয়াসলি তাই হবে। তাহলে এখানে যে আমি কারেন্টের ভ্যালুটাকে বাড়িয়ে দিচ্ছি, তাহলে এখানে যে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড বেশি বেড়ে গেলে এর মধ্যে ইন্ডাকশনও বেশি হবে, অবভিয়াসলি তাই হবে। তো বেসিক্যালি ফাই ইজ প্রপোর্শনাল টু আই, এটা আমরা লিখতে পারি, ফাই ইজ প্রপোর্শনাল টু আই। তো ফাই ইজ প্রপোর্শনাল টু আই, দ্যাট মিনস যদি তুমি আই কে চেঞ্জ করো তাহলে ফাই তোমার চেঞ্জ হয়ে যাবে। এবার আই এর ভ্যালু যদি বাড়াতে থাকো, ফাই তোমার বাড়বে, এমন ভাবে বাড়বে যে তার মধ্যে ইন্ডাকশন জেনারেট করবে। কিন্তু ইন্ডাকশনটা আবার ক্ষতি করো কেন বলো তো, ভালো করে বোঝো। দেখো যেদিকে কারেন্ট যাচ্ছে, ইন্ডাকশন কিন্তু তার অপোজিটেই তৈরি হয় সব সময়। তার মানে একটা সার্কিট ভাবো, একটা তার, জাস্ট একটা তারের কথা ভাবো, একটা তারের ছোট্ট একটা অংশের কথা ভাবো। একটা তারের মধ্যে ধরো এদিকে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, ধরো 10 অ্যাম্পিয়ার অত দিস না, 2 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে ধরো, কিন্তু এর মধ্যে ইএমএফ জেনারেট হয়ে গেছে কত, সে কনসিডার করো খুব কম। যেটা ইন্ডাকশনের জন্য কারেন্ট তৈরি হবে সেটা পরিমাণ খুব কম হয়, কত হলো, সে কনসিডার করো 0.1 অ্যাম্পিয়ার। তাহলেও এটা তো এর উপর কিছু ইফেক্ট পড়ছে। তার মানে আমি এই ইএমএফ এর জন্য বা সেলফ ইন্ডাকশনের জন্য যতটা কারেন্ট পাওয়া উচিত ছিল ততটা কারেন্ট পাবো না, সার্কিটে কিছু পরিমাণ কারেন্ট লস হবে। আবার দেখো এই লসের জন্য কিন্তু এখানে এনার্জি রিলিজ হবে এবং এটাকে কি করবে, আস্তে আস্তে গরম করতে শুরু করবে, কারণ ব্যাক অপোজ করছে, বাধা দিচ্ছে। সেই কারণে সেলফ ইন্ডাকশন কিন্তু মানে সার্কিটের ক্ষেত্রে খুব ক্ষতিকর। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সেলফ ইন্ডাকশন দরকার পড়ে, সেলফ ইন্ডাকশন দরকার, যেমন ইন্ডাকশন কুকারে আমাদের ইন্ডাকশন দরকার পড়ে। তো কোনো কোনো ক্ষেত্রে ইন্ডাকশন আমার দরকার পড়বে, কোনো কোনো ক্ষেত্রে দরকার পড়বে না। তো
তো ফাই প্রপোর্শনাল টু আই এত দূর পর্যন্ত তো পেলাম। এখন প্রপোর্শনালিটিকে যদি তুলে দিই তাহলে দেখ কি পাবি বলতো, ফাই সমান কি পাবি বলতো, এল আই। এই এলটাকে বলা হয় সেলফ ইন্ডাক্টান্স। যেমন রেজিস্ট্যান্স সেরকম ইন্ডাক্ট্যান্স, সেম টাইপের কোয়ান্টিটি কিন্তু, হ্যাঁ সেম টাইপের বলতে সেম নয়, সেম টাইপ অফ। তাহলে কি হলো, এলটাকে বলছি আমরা সেলফ ইন্ডাক্ট্যান্স, সেলফ ইন্ডাক্ট্যান্স। এলটাকে বলছি আমি সেলফ ইন্ডাক্ট্যান্স, এলটাকে বলছি সেলফ ইন্ডাক্ট্যান্স। এবং এটা কিসের উপর ডিপেন্ড করবে, এই পরিবাহিতার উপর ডিপেন্ড করবে। তো এল সমান কত হবে, এল সমান হবে ফাই বাই আই। সো এল সমান ফাই বাই আই, দ্যাট মিনস একক বা ইউনিট কারেন্টের জন্য যে পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স জেনারেট হবে তাকে বলবে তুমি তার সেলফ ইন্ডাক্ট্যান্স। তাহলে ইউনিট কারেন্টের জন্য যে পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স জেনারেট করবে তাকে তুমি কি বলবে, সেলফ ইন্ডাক্ট্যান্স। এখন সেলফ ইন্ডাক্ট্যান্সের ইউনিট যদি দেখো তাহলে ইউনিট হচ্ছে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে হেনরি, আর একটা হয় ইএমইউ ইউনিট, বাট আমরা হেনরি ইউনিটটাকে ইউজ করব। সো এটা ইউনিট হচ্ছে হেনরি। সো হেনরি মানে কি হবে, তাহলে দেখো 1 হেনরি দ্যাট মিনস 1 ওয়েবার বাই 1 অ্যাম্পিয়ার। সো 1 হেনরি মানে হচ্ছে 1 ওয়েবার বাই 1 অ্যাম্পিয়ার, এটা মাথায় রাখবো। কিন্তু 1 হেনরি শুড বি ইকুয়ালস টু 1 ওয়েবার বাই 1 অ্যাম্পিয়ার। এখন আমরা যদি ফ্যারাডের লতে ফিরে যাই, তো অ্যাকর্ডিং টু ফ্যারাডেজ ল, ফ্যারাডের লতে কি পেয়েছিলাম না, তো ফ্যারাডের লতে পেয়েছিলাম ই সমান ডি ফাই ডিটি, ই সমান ডি ফাই ডিটি পেয়েছিলাম। এখন ফাইয়ের জায়গায় যদি আমি এলআই বসাই, ফাইয়ের জায়গায় কি বসাই আমি, এলআই নাকি রে বসাতে পারবো, দেখ ফাই সমান তো এলআই। তো ফাইয়ের সমান যদি এলআই বসাই তাহলে ডিডিটি অফ এলআই পাবি। আর এল তো কনস্ট্যান্ট, এল তো চেঞ্জ হবে না, কারণ এটা তো প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট এমনিতেই দেখতে পাচ্ছিস। তাহলে কনস্ট্যান্ট হওয়ার জন্য এল বাইরে বেরিয়ে আসবে, আর ডিডিটি অফ আই মানে কত হচ্ছে ডিআই ডিটি, এইটা হচ্ছে ই। এখান থেকেও এল এর ইউনিটটাকে লেখা যায় কি করে না, তো এল এর ইউনিট হেনরি তখনই হবে, তাহলে এল শুড বি ইকুয়াল টু দেখ ই বাই ডিআই ডিটি। তার মানে 1 হেনরি শুড বি ইকুয়াল টু 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড। এইভাবেও কিন্তু 1 হেনরি লেখা যায়। তার মানে কোনো একটা জায়গায় বা কোনো একটা সার্কিটে বা কোনো একটা কয়েলের মধ্যে যদি প্রতি সেকেন্ডে বা কারেন্টের রেট যদি 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হয়, তাহলে পরে তার দুই প্রান্তে যে পোটেনশিয়াল থাকবে 1 ভোল্ট, দ্যাট শুড বি ইকুয়ালস টু 1 হেনরি। এইভাবে আমরা হেনরিটাকে ডিফাইন করতে পারবো। সো হেনরিকে এই দুটো উপায়ে আমরা ডিফাইন করতে পারি। সো হেনরি এইভাবে আমরা লিখতে পারবো, ফাই ইকুয়াল টু এলআই, এই সেন্সে লিখতে পারবো। তাহলে আমরা এটাকে সেলফ ইন্ডাক্টেন্স কেন বললাম, বিকজ ও নিজের মধ্যে ইন্ডাক্টেন্স বা ইনডিউসড হচ্ছে। এখন আমরা বারবার বলছি সব জায়গায় কিন্তু ইন্ডাক্টেন্সের দরকার পড়ে না, কোনো কোনো ক্ষেত্র আছে যেখানে ইন্ডাক্টেন্স একদম নিষ্প্রয়োজন, সেই জায়গায় আমরা কি করতে পারি। তো কোনো কোনো জায়গায় ইন্ডাক্টেন্স একদম নিষ্প্রয়োজন, সেই সমস্ত জায়গায় আমরা আবেশহীন কুণ্ডলী বা নন ইন্ডাকটিভ কয়েল ইউজ করতে পারি। নন ইন্ডাকটিভ কয়েলটা একটু ভালো করে বোঝাচ্ছি, শোন একটু বুঝে নে। দেখ ইন্ডাকশন কি বললাম, যেদিকে কারেন্ট যাবে তার অপোজিটে কাজ করবে। তার মানে আমি যদি নর্মাল একটা তার নিই, এইদিকে আমার কারেন্ট যাচ্ছে, এইদিকে যাচ্ছে ব্যাক ইএমএফ, এটাকে ব্যাক ইএমএফ বল, ব্যাক ইএমএফ এই দিকে যাচ্ছে, ব্যাক মিন্স উল্টো দিকে। কিন্তু আমরা যদি এমন একটা তার চয়েস করি, ভালো করে বোঝ, যে একটা লম্বা তারকে দুভাগে ভাঁজ করলাম, কাটলাম না, ভাঁজ করলাম, দিয়ে একটা কয়েল তৈরি করলাম। তাহলে দেখ একটা লম্বা তারকে ভাঁজ করে যদি আমরা কয়েল তৈরি করি, তাহলে কয়েলটা দেখতে এরকম লাগবে, দেখ এরকম টাইপের নাকি, কয়েলটা এরকম টাইপের লাগবে। তাহলে বেসিক্যালি এইভাবে কয়েলটা গেছে। এবার দেখ যদি আমি একটা ছোট্ট অংশ এইটুকু অংশের জন্য কেটে দেখাই, দেখ তাহলে ধর এইদিকে আমার অ্যাকচুয়াল কারেন্ট যদি এইদিকে যায়, তাহলে এর ব্যাক ইএমএফ কোন দিকে কাজ করবে, এইদিকে। আর এই কারেন্টটা আবার দেখ ঘুরে যাচ্ছে এদিকে, তাহলে এদিকে যদি ঘুরে যায় এর ব্যাক ইএমএফ এইদিকে, তাহলে দেখ এই দুটো ব্যাক ইএমএফ পরস্পর কি করবে, ক্যান্সেল আউট করে দেবে। তার মানে অ্যাকচুয়াল কারেন্ট আমার পুরো সার্কিটে যাচ্ছে, কিন্তু ব্যাক ইএমএফ গুলো পরস্পরকে কি করে দিচ্ছে, ক্যান্সেল আউট করে দিচ্ছে। ইন্ডাকশনের জন্য এটা তৈরি হচ্ছে। তো এই কয়েলের মধ্যে কোনো ইন্ডাকশন তুই পাবি না। তোরা যে মানে মানে ল্যাবের মধ্যে মানে রেজিস্ট্যান্স বক্স দেখিস, চাবি ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে, তো ওই রেজিস্ট্যান্স বক্সের মধ্যে দেখবি যদি খোলা হয় কখনো, দেখবি এরকম অনেক কয়েল থাকে, কুণ্ডলী থাকে। কেন বলতো, তারা ইন্টার কানেক্টেড থাকে এবং তাদের রোধ বেশি থাকে, সেখানে আলাদা আলাদা এরকম তার ইউজ করা হয়। এবং সেখানে কি করতে হয়, এরকম যদি কখনো তৈরি হয়ে যায় সিচুয়েশন, তখন আমাকে এরকম ইন্ডাকটিভ বা নন ইন্ডাকটিভ কয়েল তৈরি করতে হয়, যে ক্ষেত্রে কোনো রকমের ইন্ডাকশন তৈরি হবে না। বলো, এই যে এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে চলে যাচ্ছে, তাহলে এখানে এই জায়গায় এই কুণ্ডলীতে কোনো ইন্ডাকশন তৈরি হচ্ছে না, এই কুণ্ডলীতে কোনো ইন্ডাকশনই তৈরি হচ্ছে না, বুঝতে পারলাম না।
এই কুণ্ডলীটাকে আবার ইউজ করতে পারবো না? এই তো এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে বেরোচ্ছে, এই কুণ্ডলীর মধ্যে দিয়ে তো যাচ্ছে, তাহলে কুণ্ডলীটা পুরো নন ইন্ডাকটিভ হলো। এবার কুণ্ডলীটাকে তো যদি সোজা করে দিতিস তাহলে তুই ব্যাক ইএমএফ পেয়েই যেতিস, তোর ব্যাক ইএমএফ কাটতো না। বুঝতে পারলাম ব্যাপারটা? কিন্তু ইন্ডাকশনকে কাজে লাগিয়ে আমরা একটা যন্ত্র তৈরিও করেছি, এখন সেটার ইউজ প্রায় কমে গেছে, দ্যাটস কল্ড চোক, CHOKE। আগেকার কালে যাদের টিউবলাইট ছিল তাদের দিক থেকে বলতো চোখ খারাপ হয়ে গেছে। চোখ, চোখ কি? চোখ হচ্ছে উচ্চ সাবেশাঙ্ক এবং নিম্ন রোধযুক্ত একটা যন্ত্র। আচ্ছা, উচ্চ সাবেশাঙ্ক কেন দরকার হলো? দেখো, সাবেশ মিন্স সেখানে তোমার হিউজ কারেন্ট তৈরি হয়ে যাবে। তার মানে আমরা যখন টিউবলাইটটাকে জ্বালাতাম, টিউবলাইটের মধ্যে কি থাকতো বলতো? মার্কারি ভেপার থাকতো বা কোনো গ্যাসের ভেপার থাকতো। আমরা যখন টিউবলাইটটাকে কানেক্ট করতাম তখন কি হতো? দুটো ফিলামেন্টের মধ্যে দিয়ে একটা হিউজ কারেন্টের দরকার ছিল, যেটা ওই ভ্যাকুয়াম বলবো না, ভেপারের মধ্যে দিয়ে যাবে। এবার ভেপারের মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার জন্য না প্রচুর হিউজ কারেন্ট দরকার। তো এমন একটা যদি যন্ত্র বানানো যায় যে ইনস্ট্যান্টলি হিউজ কারেন্টকে প্রডিউস করে দিতে পারবে, কিন্তু তারপর কারেন্ট কমে যাবে, তাহলে ওই কারেন্টটা নিমেষে তৈরি করবে এই ইন্ডাকশন চোক। তাহলে ওই চোকের কাজই ছিল ওইটা। কিন্তু চোকের গঠনটা কি ছিল? এর ইন্ডাকট্যান্স ছিল হাই কিন্তু রেজিস্ট্যান্স ছিল লো। রেজিস্ট্যান্স কেন লো? রেজিস্ট্যান্স লো বিকজ পাওয়ারের ফর্মুলা যদি তুমি দেখো তাহলে পাওয়ার ইকুয়াল টু কত? V²/R, কারণ সমান্তরালে আছে সব। তো রেজিস্ট্যান্স যদি লো দেখো তাহলে এখানে হাই পাওয়ার জেনারেট করতে পারতো। আবার যেহেতু এটাকে সিরিজে যদি কানেক্ট করো তাহলে কার্যকর রোধ কি হয়ে যাবে? কমে যাবে, সিরিজে যদি এর সাথে কানেক্ট করা যায়। তাহলে দুই দিকের উপায়টা বা এর গুরুত্বটা আছে। যদি এর সাথে আমি সিরিজে, টিউবলাইটের সাথে সিরিজে যুক্ত করে দিতাম তাহলে পরে এর কার্যকর রোধ কি হয়ে যেত? কমে যেত। আচ্ছা, প্যারালাল দিলেও তো রোধ যদি কম থাকে তাহলে তো অ্যাকচুয়ালি রোধ কমে যাবে। যদি আমরা টিউবলাইটের সাথে প্যারালালে একটা নিম্ন রোধ যোগ করি তাহলে ওই বর্তনীটার রোধই তো কমে যাবে, কারণ প্যারালালে যে তুল্য রোধটা পাবি সেটা বর্তনীর ছোট রোধের থেকেও ছোট হয়ে যাবে। তাহলে পরে এখানে ছোট রোধ ব্যবহার করার কারণই হচ্ছে যাতে পাওয়ার জনিত লস আমার কি হয়? কম হয়ে যায়, কারণ পাওয়ার টোটালি রেজিস্ট্যান্স কমে যাবে। কিন্তু উচ্চ সাবেশাঙ্কের জন্য বা হাই ইন্ডাকট্যান্সের জন্য কি হবে? এখানে প্রচুর পরিমাণে কারেন্ট জেনারেট করবে। তার ফলে কি হবে? ওই টিউবলাইট যখন অন করব তখন দেখবি প্রথমে ট্রিং ট্রিং করে দুবার যেত লাইট, তারপর টিউবটা অ্যাকচুয়ালি জ্বলতে শুরু করতো। অনেক সময় স্টার্টারের দরকার পড়তো আমাদেরকে ঘোরানোর জন্য। তো চোখের কাজ ওইটাই ছিল, কিন্তু আস্তে আস্তে সেই জিনিস রিপ্লেস হয়ে গেছে, এখন এলইডি সেই জায়গা নিয়ে নিয়েছে। তো এলইডির ইউজ আরো সুবিধা। টিউবলাইট কি হতো? একবার যদি লাগিয়ে দাও টিউবলাইটটাকে চেঞ্জ করতে হতো, কিন্তু চোখের সমস্যা ছিল, চোখ মাঝে মাঝে খারাপ হয়ে যেত। ঠিক আছে, সেই জন্য এই ঘটনাটা এখন এলইডি ইউজ করা হয়। ঠিক আছে, চোখের ইউজ আমরা এখানে নিতে পারি। ওকে ওকে এবার আবেশকের জন্য বা ইন্ডাক্টরের জন্য আমাদের সঞ্চিত শক্তির রাশিমালা একটু আমরা দেখবো, এনার্জি। তো তার আগে একটা সলিনয়েডের ক্ষেত্রে আমাদের কতটা পরিমাণ সেলফ ইন্ডাক্টেন্স হয় সেটা একটু জানার চেষ্টা করি, ভালো করে বোঝ। দেখ, তো ধর আমি একটা সলিনয়েডের সেলফ ইন্ডাক্টেন্স বার করছি। সো সেলফ ইন্ডাক্টেন্স অফ এ সলিনয়েড। একটা সলিনয়েডে যদি সেলফ ইন্ডাক্টেন্স বার করিস তাহলে ধর এটা একটা সলিনয়েড আছে, একটা সলিনয়েড আছে, এরকম একটা সলিনয়েড নিয়েছি। এই সলিনয়েডের মধ্যে দিয়ে ধর আই কারেন্ট ফ্লো করছে, আই কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে স্যার। সেই ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে B = μ0 Ni/L, যদি লেংথ তার L হয়। এই ফর্মুলা তো আমরা আগেই জানি। এবার এই ম্যাগনেটিক ফিল্ডের জন্য এখানে একটা ইন্ডাকশন তৈরি হবে। ইন্ডাকশনটা কত হবে? ধর এর এরিয়া যদি A হয় তাহলে দেয়ার শুড বি ফাই কত হয় স্যার? BA, কিন্তু যেহেতু n নাম্বার অফ টার্ন অলরেডি আছে তাহলে যে ফ্লাক্স হবে সেখানেও n নাম্বারটা গুণ হয়। সো এই কারণে আমরা এখানে কি লিখি? NBA মিন্স n নাম্বার অফ টার্ন এখানে অলরেডি গুণ হয়ে যায়। তো B এর ভ্যালুটা যদি বসাই আমরা তাহলে μ0 n² IA/L, এটা হচ্ছে ফাই। আর আমরা একটু আগে পড়েছি স্যার ফাই শুড বি ইকুয়ালস টু কত? Li, তাহলে L শুড বি ইকুয়ালস টু φ/I। তাহলে L এর ভ্যালু φ/I যদি করিস তুই তাহলে দেখ ফাই এর সাথে I ভাগ দিলে পরে L এর ভ্যালু দাঁড়াচ্ছে μ0 n² A/L। তাহলে এটাই হচ্ছে আমার কি? ইন্ডাকট্যান্সের রিলেশন বা ইন্ডাকট্যান্সের ফর্মুলা। কার ক্ষেত্রে? সলিনয়েড। এবং এটা কেমন ইন্ডাকট্যান্স? সেলফ ইন্ডাকট্যান্স। তাহলে সেলফ ইন্ডাকট্যান্স অফ সলিনয়েডের ফর্মুলা এটা হবে L = μ0 n² A/l। এখন আমরা বলছিলাম কি বার করব? আমরা বার করব এনার্জি অফ এ সলিনয়েড। এই সলিনয়েডের এনার্জিটা বার করব। তাহলে প্রথমত দেখ, সলিনয়েডের যদি এনার্জি বার করতে চাস তাহলে সলিনয়েডের এনার্জি বার করতে গেলে ই সমান কত?
এল ডিআই ডিটি নাকি রে? ই সমান এল ডিআই ডিটি, এটা জানিস তুই অবভিয়াসলি, কেন এক্ষুনি পড়ালাম ই সমান এল ডিআই ডিটি। এখন আমি কি করছি যে ই এর সাথে আই গুণ করছি বোথ সাইডে, সো এনার্জি বার করছি। হ্যাঁ এনার্জি, এখন আমি এনার্জি বার করছি। তো ই আই যদি করি, ই আই সমান কত হবে? এল আই ডিআই ডিটি, এটাই হবে, এটা হবে। ই আই মানে কি? ভি ইন্টু আই। ভি মানে পোটেনশিয়াল, পোটেনশিয়ালের সাথে আই গুণ করলে কি হয়? পাওয়ার। তাহলে এটা হচ্ছে পাওয়ার অ্যাকচুয়ালি। এবার পাওয়ারের সাথে ডিটিটা গুণ কর, তাহলে ই আই ডিটি, তাহলে পি ই আই ডিটি কত হয়ে গেল স্যার? এল আই ডিআই, এল আই ডিআই। তাহলে ই আই ডিটি এল আই ডিআই পেলি। ই আইটা পাওয়ার, পাওয়ারের সাথে ডিটি গুণ করছিস। তুই মনে করে দেখ যে আমরা পাওয়ার সমান কি লিখতাম? ডি ডাব্লিউ বাই ডিটি। তাহলে পি ডিটি মানে কত? ডি ডাব্লিউ, ডি ডাব্লিউ মানে এনার্জি। তার মানে এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি ই আই ডিটি, বেসিক্যালি আমি এনার্জি পাবো। হ্যাঁ না বল, ভালো করে বোঝে জায়গাটা। তাহলে এটাকে আমি এল আই ডিআই ইন্টিগ্রেট করলাম, ভালো করে দেখ। ই মানে কি রে? পোটেনশিয়াল। পোটেনশিয়ালকে তুই কি দিয়ে লিখিস? ভি দিয়ে লেখ। আর আই মানে কারেন্ট, ভি এর সাথে যদি আই কে গুণ করিস কি হয়? পাওয়ার। পি সমান ভি আই। তাহলে এর সাথে আমি আবার টাইম কে গুণ করছি, তাহলে পাওয়ার ইন্টু টাইম মানে কি হয়? ওয়ার্ক বা এনার্জি। তাই তো ফর্মুলা পড়েছিস, ওয়ার্ক বাই টাইম মানে পাওয়ার। তাহলে এই ফর্মুলা পড়েছিস তোরা। তাহলে বেসিক্যালি এইটা মানে হচ্ছে এনার্জি। আমি ডাইরেক্ট লিখছি ই, বুঝতে পারলাম ব্যাপারটা? এটা কেন এনার্জি হলো? ই। আর ই সমান দেখ, এল তো কনস্ট্যান্ট ছিল, আই ডিআই এর ইন্টিগ্রেশন কত হবে? আই স্কোয়ার বাই 2। তাহলে আই স্কোয়ার বাই 2 লিমিটটা করে দে 0 থেকে আই পর্যন্ত, তাহলে হয়ে যায়। তাহলে এল ইন্টু আই স্কোয়ার বাই 2, দ্যাট মিনস হাফ এল আই স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে টোটাল এনার্জি। কিন্তু হ্যাঁ প্লিজ মাথায় রাখবে, এটা টোটাল এনার্জি, কিন্তু এটা নিয়ে আমি ইন্টারেস্টেড নই। আমি বার করব এনার্জি ডেনসিটি, মানে হচ্ছে এনার্জি পার ভলিউম। তো প্রথমত স্যার এল এর ভ্যালু আপনি জানেন, দেখো এল এর ভ্যালু আমি জানি, এল এর ভ্যালু এখান থেকে বসাবো আমি। তাহলে আমি এখন বার করতে চাইছি এনার্জি পার ইউনিট ভলিউম। তো আমি যে এনার্জি পার ইউনিট ভলিউম বার করতে চাই, দেখ তাহলে এনার্জি পার ইউনিট ভলিউম, এনার্জি পার ইউনিট ভলিউম, তাই এটাকে আমরা এপসাইলন দিয়ে লিখছি। এপসাইলন মানে কত হবে তাহলে স্যার? ই বাই ভলিউম। এর ভলিউম কত হবে না? তো লেংথ এল, এরিয়া এ, তাহলে ভলিউমটা হবে এল এ। ক্লিয়ার? তার মানে আমি কি লিখতে পারবো? 1 বাই এল এ ইন্টু হাফ ই এর ভ্যালু বসাচ্ছি। এল এর ভ্যালু তুই আগে বার করেছিস, যেহেতু সলিনয়েড, মিউ 0 এন স্কোয়ার এ বাই এল ইন্টু কত হচ্ছে? আই স্কোয়ার, আই স্কোয়ার। এখন যদি তাই দেখি আমরা, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা কত হচ্ছে, তাহলে পড়ে থাকছে আমাদের এ এ কেটে যায় নাকি, আর হাফ পড়ে থাকছে মিউ 0 এন স্কোয়ার বাই এল স্কোয়ার ইন্টু আই স্কোয়ার নাকি রে? এক কাজ করছি, সবই স্কোয়ার আছে, তাহলে ওপরটাকে স্কোয়ার করে দে। তাহলে ওপরটাকে যদি স্কোয়ার করিস তাহলে নিচে কি আনতে হবে তোকে? একটা মিউ 0। এই টার্মটা কিন্তু আমাদের চেনা টার্ম। এটা মানে কি বলতো? বি, একটু আগে লিখেছি দেখ, বি মানে মিউ 0 এন আই বাই এল। তারপরে এটা অ্যাকচুয়ালি কত হচ্ছে বলতো? বি স্কোয়ার। তার মানে এটা হচ্ছে কত? 1 বাই 2 মিউ 0 ইন্টু বি স্কোয়ার। এরকমই একটা টার্ম তোরা ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে পড়েছিলিস, মনে করতে পারছিস? মনে করে দেখ, ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে এনার্জি ডেনসিটি, ক্যাপাসিট্যান্স বা ক্যাপাসিটরের ক্ষেত্রে এনার্জি ডেনসিটি পড়েছিলিস হাফ এপসাইলন নট ই স্কোয়ার, মনে করে দেখতে পারিস তোরা। সো দেখ একই টাইপের ইকুয়েশন। কেন এই দুটোকে লিখলাম পাশাপাশি? এটা আমরা যখন ম্যাগনেটিক ওয়েভ পড়াবো তখন কিন্তু এই দুটোকেই কাজে লাগাবো আমরা, কারণ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জেনারেট হয় ম্যাগনেটিক ফিল্ডের সাথে সাথে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গেও, ঠিক আছে? সো এই দুটোকে আমরা কাজে লাগাবো তখন। তাহলে আমরা সলিনয়েডের ক্ষেত্রে সাবেস বা এই ঘটনাটা বুঝলাম, কনসেপ্ট আই হোপ ক্লিয়ার করতে পারলাম। এবং এর ডাইমেনশন কত হবে? মাত্রা। এনার্জি ডেনসিটি মানে কত হবে? তাহলে ডাইমেনশন যদি বার করিস, ডাইমেনশন, তাহলে এনার্জি বাই কত হবে? এরিয়া, এই ভলিউম, এনার্জি বাই ভলিউম। এবার এনার্জির ডাইমেনশন কত হয়? এনার্জির ডাইমেনশন হচ্ছে ml স্কোয়ার টি মাইনাস 2, আর ভলিউম মানে হচ্ছে এল কিউব। অ্যাকচুয়ালি প্রেসারের ডাইমেনশনের সাথে সমান হয়ে যায়। সো এনার্জি ডাইমেনশন, এনার্জি ডেনসিটি ডাইমেনশন হচ্ছে প্রেসারের ডাইমেনশনের সাথে সমান, দ্যাট ইজ ml টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2।
কি ওকে ওকে এবার সমাক্ষীয় কেবলের জন্য আমরা কি করব সলিনয়েড বা এই সরি তোর ইন্ডাকটেন্স বার করব সমাক্ষীয় কেবলটাকে আমরা এই দিকটা মেটাচ্ছি আমি হ্যাঁ আঁকবো বলে সো কোঅ্যাক্সিয়াল কেবল যদি দেখি আমরা তাহলে অ্যাক্সিয়াল কেবলে কি হয় দুটো কেবল থাকে যাদের অ্যাক্সিসটা সেম থাকে প্লিজ একটু কনসেন্ট্রেট করো ধরো এটা একটা কেবল যার রেডিয়াস হচ্ছে এ এটা একটা যার রেডিয়াস হচ্ছে এ আর একটা কি কেবল নিলাম একটা বড় কেবল নিয়েছি এরকম টাইপের আঁকাটা এভাবে উচিত ছিল না এরকম টাইপের এরকম একটা কেবল নিয়েছি এই দুটো সেম হবে হ্যাঁ এটাকে কত ধরছি বি এইখান থেকে হ্যাঁ সেন্টার থেকে বি এই এবার এমন ভাবে কারেন্ট যাচ্ছে এইদিকে কারেন্ট আপ হলে এইদিকে কারেন্ট হচ্ছে ডাউন এইভাবে তুমি ধরো মানে এই কেবলে কারেন্ট যা হবে এই কারেন্ট সেম কিন্তু এই কেবলে কারেন্ট যাবে আপওয়ার্ড ডাউনওয়ার্ড তাহলে অ্যাকচুয়ালি এর বাইরে যদি যাও টোটাল ম্যাগনেটিক ফিল্ড শুড বি জিরো সো এর বাইরে তো কোনো ইফেক্টই নাই বাট আমি কি বলছি এখান থেকে আর ডিস্টেন্সে তুমি ভাবো আমি এর সেলফ ইন্ডাকটেন্স বার করার চেষ্টা করব আর দূরে ভাবো তাহলে আর দূরে আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড বার করার চেষ্টা করছি তো যখন আর দূরে বার করব তখন শুধু এর জন্য ইফেক্ট থাকবে এর জন্য কোনো রকমের ইফেক্ট থাকবে না তাই না অবভিয়াসলি তাই হবে তার মানে বেসিক্যালি এইখান থেকে আর দূরে যদি ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাই এটা তো অসীম দৈর্ঘ্যের আসতে বাবা এটা অসীম দৈর্ঘ্যের তাহলে এই অসীম দৈর্ঘ্যের এইটাকে আর দূরত্বে বার করতে চাইছি এবার ধর এটা যদি চোঙ না হয়ে এই এরিয়াটা এই রেডিয়াসটা খুব ছোট হয় তাহলে এটা কিন্তু একটা ওয়্যার হিসেবে ভাবতে পারি না আমরা সো ইফ এ ইজ ভেরি ভেরি স্মল যদি এটা খুব বড় স্মল বা ছোট হয় খুব ছোট হয় তাহলে আমরা উই ক্যান কনসিডার দ্য ইনার কেবল we can consider the inner cable as a infinite long wire এটা ভাবতে পারি আমরা যদি ভেতরেরটার রেডিয়াস খুব ছোট হয় তাহলে সেটাকে একটা ইনফাইনাইট লং ওয়্যার ভাবতে পারি আমরা এখন লং ওয়্যার ইনফাইনাইট যদি হয় সেখান থেকে আর ডিসটেন্সে আমরা ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা জানি জানো জিৎ ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত হবে বল ইনফাইনাইট লং ওয়্যারের তার কোন এক জায়গা থেকে আর ডিসটেন্সের ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত হয় b সমান তাহলে μ0/4 2i/r এটাই পাবো আমরা অবভিয়াসলি 2i/r কিন্তু এর বাইরে কোনো ইফেক্ট পাবো না কারণ কি এর বাইরে গিয়ে টোটাল কারেন্ট 0 অ্যাম্পিয়ার সার্কিট ল ইউজ করলে পরে বাইরে তো কোনো ম্যাগনেটিক ফিল্ড পাবি না আবার দেখ এই পয়েন্টে এর জন্য কোনো ইফেক্ট থাকবে না ভেতরে আছে সো সেল এটাকে একটা ভাবতে পারি সেলের জন্য কোনো ইফেক্ট থাকে না অ্যাকচুয়ালি এখন আমি কি করছি বি তো পেয়ে গেলাম বি পেয়ে গেছি এখন আমার কি কাজ হচ্ছে আমার কাজ হচ্ছে সলিনয়েড বার করা সলিনয়েড বার করতে গেলে ফাই লাগবে এই সরি ইন্ডাকটেন্স বার করতে হবে ইন্ডাকটেন্স বার করতে গেলে ফাই লাগবে কারণ ফাই সমান এ লাই আমাকে সামহাউ ফাই তো ফাই বার করতে গেলে ভাই কিন্তু তোকে বি ইনটু এ লাগবে এটা ইনফাইনাইট লং তো ইনফাইনাইট লং হওয়ার জন্য আমাদের এরিয়া বার করা মুশকিল সেই জন্য আমরা কি করছি একে এইভাবে কাটছি ভালো করে বলছি এইভাবে কাটছি এরকম ভাবে দুটো অংশে কাটছি তাহলে এইভাবে যদি ওকে কাটি আমি তাহলে কি হতে পারে ভালো করে দেখ তাহলে ওকে যদি কাটি আমি তাহলে এটা যেমন গোল ছিল এটা গোল থাকবে না অ্যাকচুয়ালি এরকম থাকবে এরকম এই সিমিলারলি এটাও এরকম থাকবে হাফ কেটেছিস এরকম থাকবে ব্যাপারটা বুঝতে পারছিস কেটেছি বুঝতে পারছিস তো কি না ওই একই রইলো এটা দেখ আর এটা দেখ পার্থক্য এটা সোজা আছে একটা পাইপকে আমরা যদি এটাকে এইভাবে কাটি এইভাবে তাহলে যেমন দেখাবে সেই অংশটা এখানে আছে বুঝাতে পেরেছি এবার ওকে ক্লিয়ার এবং তার সাথে আমরা কি করেছি বলতো এই ডিসটেন্সটাকে না এক্স ডিসটেন্স ধরেছি কারণ এটা ইনফাইনাইট লং ছিল এটাকে আমরা এক্স ডিসটেন্স ধরেছি আস্তে বুঝতে পেরেছিস তো এটাকে আমরা এক্স ডিসটেন্স ধরেছি প্লিজ কনসিডার কর এবার এই এক্স ডিসটেন্সে
আমরা একটা ছোট্ট ফলক যেটার বেধ হচ্ছে dr, এইটাকে চয়েস করলাম, dr বেধ। তাহলে এই dr বেধের জন্য আমরা যদি এর এরিয়া বার করতে চাই, তাহলে এর এরিয়া কত হবে? না তো এই অংশটার এরিয়া, না তো এই অংশটা অংশ, তাহলে এলিমেন্টারি এরিয়া অফ dr উইথ dA কত হবে? x dr, এটাই হবে। তাহলে এলিমেন্টারি এরিয়া, এইটা এলিমেন্টারি এরিয়া বলছি যেটা আমরা বার করতে চাইছি, এলিমেন্টারি এরিয়া অফ দ্য dr উইথ যেটা হবে সেটা হবে কত? dA শুড বি ইকুয়াল টু x dr, তাই তো? তাহলে এখন এই ছোট্ট অংশের জন্য ম্যাগনেটিক ফিল্ড ডিবি, সরি ফাই, যেটাকে আমরা ডি ফাই লিখবো। ডি ফাইটা কত হবে? ডি ফাইটা হবে বিডিএ। এবার দেখো বি ওভারঅল এই জায়গাটায় কনস্ট্যান্টই থাকবে নাকি, মোটামুটি সুষম থাকবে ধরছি, তাহলে বিডিএ। এবার বিডিএ যদি দেখো তাহলে ডি এর ভ্যালুটা বসাও, তাহলে ডিএ মিন্স এক্স ডি, আচ্ছা বি এর ভ্যালুটাও বসিয়ে দে, তাহলে μ0/4π 2I/r x dr, এটাই দাঁড়ায়। প্লিজ এদিকে কনসেন্ট্রেট করো, ক্লিয়ার আর দূর পর্যন্ত? তাহলে এটা হলো ডি ফাই। তাহলে ডি ফাই সমান এটা পেলাম μ0/4π 2I/r x dr। তো যখন টোটাল ফাই বার করতে চাই, সো টোটাল ফাই মিন্স ইন্টিগ্রেশন। এবার কনস্ট্যান্ট গুলোকে বার কর, দেখ আই তো তোর কনস্ট্যান্ট চেঞ্জ হবে না, 2 আর এর ভ্যালুটা চেঞ্জ হবে, হ্যাঁ হবে, কারণ এটাই ভ্যালুই। আর এক্স তো চেঞ্জ হবে না, এটা তো ধরে নিয়েছি, এক্স তো ইনফাইনাইট, ও তো আমি একটা এলিমেন্টারি এক্স ধরে নিয়েছি। তার মানে বেসিক্যালি μ0/4π, কাটিস না 2 হ্যাঁ, এটাকে রেখে দে, 2xi রেখে দিলাম, আর লিমিট কি রাখলাম? ইন্টিগ্রেশন অফ dr/r, লিমিটটা কত হবে স্যার? এ থেকে বি নাকি রে? এই ভ্যাকুয়াম, ঠিক তো, এ থেকে বিতে ভ্যাকুয়ামে আমরা এই জায়গাটা দেখছি, ভ্যাকুয়াম বা যে মিডিয়াম এখানে তুমি রেখেছো, হোয়াটএভার ইউ ক্যান সে। তাহলে যদি তাই করি আমরা, তাহলে ফাই এর ভ্যালু কত হবে? ফাই এর ভ্যালু শুড বি ইকুয়ালস টু μ0/4π 2xi, আর dr/r মানে log r, আর লিমিটটা কত হবে? a থেকে b। নিশ্চয় এটা হবে log b মাইনাস log a, মানে হচ্ছে log b বাই log a। তাহলে আর এটা করার দরকার পড়ছে না, সো আমি ডাইরেক্টলি লিখবো, যেহেতু তোমাদের ইন্টিগ্রেশন খুব সুন্দরভাবে হয়ে গেছে, 2xi log b বাই a, ভ্যালুটা কি এটাই আছে দেখতে একবার, ঠিক আছে? তাহলে ফাই সমান μ0/4π 2xi log b বাই a। তো ফাই যদি পেয়ে যায়, সুন্দর একটা রিলেশন পাওয়া গেল, ফাই যদি পাওয়া যায় তাহলে অবভিয়াসলি সহজ হয়ে যাবে আমার এল পাওয়া। তো ফাই যদি পেয়ে যাস তুই, সহজ হয়ে যাবে এল পাওয়া। কি হয়েছে রূপম? কি বল, আমাকে বল কি হয়েছে? এটা ক্লিয়ার হয়েছে একদম? তো ফাই মানে আমরা কি জানি? ফাই মানে তো হচ্ছে এলআই, ফাই মানে এলআই। তাহলে আমাকে এল যদি বার করতে দেয় ফর সিলিন্ডার, অবভিয়াসলি কোএক্সিয়াল কেবল, এল সমান ফাই বাই আই, তাহলে ফাই বাই আই কত হবে? তাহলে আই বাদ দিতে, তাহলে এল শুড বি ইকুয়াল টু μ0/4π 2x log b বাই a, এটাই দাঁড়াবে। এটা হচ্ছে এক্স দৈর্ঘ্যের জন্য। এবার যদি প্রতি একক দৈর্ঘ্যে চাস, পার ইউনিট ডিস্টেন্স বা লেংথে, তাহলে এক্স এর ভ্যালু 1 করে দে। তো এই ভ্যালুটাকে যদি আমি বার করতে চাই, যে সেলফ ইন্ডাক্টেন্স পার ইউনিট লেংথ আমরা যদি বার করতে চাই, তাহলে হবে এল শুড বি ইকুয়াল টু μ0/4π 2, তো μ0/2π করে দে log b বাই a নাকি? তাহলে এটা হচ্ছে আমার সেলফ ইন্ডাক্টেন্স বেরিয়ে গেল, সুন্দর। এবার তোদের একটা দেখ সার্কুলার মানে কয়েলের জন্য আছে, সেটা করছি না, তোরা ইজিলি পারবি। এটা ম্যাগনেটিক ফিল্ড জানিস μ0ni/2r হবে, সেখান থেকে তুই ফাই বার করবি, এলআই করে তুই ওখান থেকে এলটা বার করে নিতে পারবি। সো এটা একবার দেখে রাখিস, সবই করে দিচ্ছি না, ওই একটা পার্ট বাকি রাখছি আমি, হ্যাঁ ওইটা তোরা একটু করিস বাড়িতে। এবার আমরা পড়বো হচ্ছে মিউচুয়াল ইন্ডাক্টেন্স। দেখো মিউচুয়াল ইন্ডাক্টেন্স থাকবে সম্ভবত। মিউচুয়াল ইন্ডাক্টেন্সটা কি? আমরা সেলফ মানে কি বুঝলাম? যে নিজেই তড়িৎ পাঠাবো নিজের মধ্য দিয়ে, এবং নিজের মধ্যেই কি হবে বলতো? ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে, ইন্ডাক্টেন্স জেনারেট হবে। এখন কি হচ্ছে, একটা কয়েলের জন্য আরেকটা কয়েলে ম্যাগনেটিক ইফেক্ট তৈরি হবে। এরকম ভাবে ভাবতে পারিস যে ধর এখানে কোনো একটা কয়েল আছে, আর এখানে একটা কয়েল আছে। এই কয়েলে ধর এই কয়েলের জন্য ম্যাগনেটিক ফিল্ড যেটা তৈরি হবে B1, এই কয়েলের উপর এখানে একটা ইফেক্ট হবে, সেটা হচ্ছে φ1। কেমন হবে বোঝ?
এটার কয়েলের যদি পাক সংখ্যা n2 হয়, phi1 শুড বি ইকুয়াল টু তখন n2b1, এইটা হবে গল্প। আর তার সাথে এর এরিয়া নাকি রে, কারণ ম্যাগনেটিক ফিল্ডটা এর হবে, বাকি এলিমেন্ট গুলো কিন্তু এর হবে, কারণ ফাইটা একের সঙ্গে জড়িত। তার মানে মিউচুয়াল ইন্ডাকটেন্সের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে। বারবার বলছি শুনে রাখ, যে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে প্রাইমারি কয়েলের, বাট এরিয়া বা নাম্বার অফ টার্ন যেগুলো থাকবে সেগুলো হচ্ছে সেকেন্ডারি কয়েলের। এটাকে প্রাইমারি কয়েল, এটাকে সেকেন্ডারি কয়েল, এইভাবে ভাববি, নাহলে এটা গন্ডগোল হয়ে যায় না সময়। তাহলে কি বললাম, ম্যাগনেটিক ফিল্ডটা সবসময় প্রাইমারি কয়েলের নিবি, আর বাকি যে দুটো টার্ম থাকবে নাম্বার অফ টার্ন আর এরিয়া, সেটা সবসময় সেকেন্ডারি কয়েলের চয়েস করবো। কারণ কি বলতো, যে ফ্লাক্সটা জেনারেট হবে সেটা তো এর এরিয়া রিলেটেড না, আর এখানে যত পাক থাকবে তার উপর ডিপেন্ড করবে, আর এর পাকটা অলরেডি ম্যাগনেটিক ফিল্ডে ঢুকে গেছে, সো দেয়ার শুড নট বি এনি কাইন্ড অফ প্রবলেম। ক্লিয়ার? তো এরকমই একটা ইন্ডাকশন যদি আমরা দেখি, তাহলে পরে এখানে যে পরিমাণ ফ্লাক্সটা জেনারেট হবে দ্যাট ইজ অলসো প্রপোর্শনাল টু আই, মানে এখানে যে ফ্লাক্সটা পাবি সেটা এর কারেন্টের উপর ডিপেন্ড করবে। আবার দেখ, এর জন্য কিন্তু এখানেও ইফেক্ট হবে, হ্যাঁ, তো বোথ ইফেক্ট এখানে পাবি তুই। তো যে কোনো একটা ইফেক্ট ধরে চলবো আমরা, যে এর জন্য এর ইফেক্ট কত হচ্ছে। ক্লিয়ার? তো ফাই প্রপোর্শনাল টু এম আই যদি হয়, তাহলে ফাই শুড বি ইকুয়াল টু কত হবে বলতো, এম আই হবে। এবার এমটাকে বলছি মিউচুয়াল ইন্ডাকটেন্স, যেমন এখানে ফাই সমান এল আইটাকে বলছিলাম, এলটাকে কি বলছিলাম, সেলফ ইন্ডাকটেন্স। তাহলে এলটাকে বলছিলাম সেলফ ইন্ডাকটেন্স, এমটাকে বলছি মিউচুয়াল ইন্ডাকটেন্স। তাহলে এগেইন এম সমান যদি ফাই বাই আই হয়, তাহলে এম আর এল সিমিলার কোয়ান্টিটি মনে হচ্ছে আমার, সেই জন্য এম এর ইউনিট আর এল এর ইউনিট কি হবে, সব সেম হবে, কোনো চেঞ্জই হবে না এক্ষেত্রে। তাহলে এম আর এল এর ইউনিট সেম হবে, অর্থাৎ এল এর ইউনিট ছিল হেনরি, এম এরও ইউনিট হবে হেনরি, যা যা ছিল সব সেম হবে, শুধুমাত্র এখানে টার্মটাকে আমরা চেঞ্জ করে নিয়েছি। যেমন ওখানে লিখেছিলাম ই সমান এল ডিআইডিটি, এখানে লিখবো এম ডিআইডিটি, সব সেম থাকবে, একই, কোনো রকমের চেঞ্জেস আসবে না। ওকে, এখন যদি আমরা মিউচুয়াল ইন্ডাকটেন্সের একটা রিলেশন বার করতে চাই সলিনয়েডের জন্য, তো ধর এরকম একটা সলিনয়েড যেটা পরস্পর অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত, অঙ্গাঅঙ্গি মানে গায়ে গায়ে লেগে আছে, ঠিক আছে। তো ধর এরকমই একটা, আমি সহজ করে ছবি আঁকতে পারবো না হয়তো, এটা একটা সিলিন্ডার মানে সলিনয়েড, আর এর সাথে ধর আর একটা সলিনয়েড গায়ে গায়ে লেগে আছে, কেমন আছে, ধর এর সাথে আর একটা সলিনয়েড গায়ে গায়ে লেগে আছে, এরকম ভাবে ভাব, এরকম ভাবে গায়ে গায়ে লেগে আছে, ঠিক আছে। ক্লিয়ার? তো আমি কি বললাম, একটাকে ধরবো প্রাইমারি আর একটাকে ধরবো সেকেন্ডারি। তো ব্লুটাকে আমরা প্রাইমারি ধরছি, তো ব্লুটাকে যদি প্রাইমারি ধরি, তো নাম্বার অফ টার্নস অফ ব্লু সলিনয়েড ইকুয়াল টু কত, n1, এন্ড ব্ল্যাকের কত, এন্ড ব্ল্যাকের কত হচ্ছে, এন্ড ব্ল্যাকের ধরছি আমরা n2। ক্লিয়ার? এবার দুটোরই লেন্থকে আমরা ধরছি সেম, দুটোরই লেন্থ সেম, আর কারেন্টও ধরো আই সেম ড্র করছে, কারেন্টও সেম ড্র করছে। তাহলে বেসিক্যালি আমরা যদি ব্লু সলিনয়েডের জন্য ম্যাগনেটিক ফিল্ডটাকে B1 লিখতে চাই, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কত হবে স্যার, ধরো তারা শূন্য মাধ্যমে আছে μ0 n1, আর কত হয় n1 বাই লেংথ l ইন্টু আই, এটাই হওয়া উচিত। এবার এই ব্লু ম্যাগনেটিক ফিল্ডের জন্য ব্ল্যাক সলিনয়েডের উপর একটা ফাই বা ফ্লাক্স জেনারেট করবে। ফ্লাক্সটা কত, দুটোরই এরিয়া সেম এ ধরো, তাহলে ফ্লাক্স 2 লিখছি, কেন 2 লিখছি, 2 এর উপর হচ্ছে বলে 2 লিখছি, ফ্লাক্স 2। ফাই 2 কত হবে, তাহলে সিম্পল যেমন এখানে বললাম, তাহলে n2b1 আর a, যেহেতু এরিয়া দুটোরই সেম, এক্স্যাক্টলি সেম করছি, ভালো করে বোঝ, গন্ডগোল এই জায়গাটাতে হয়ে যায়, এটা প্রমাণ আগে আসতো, এখন তো আসবে না। তাহলে কত হবে μ0 n1 n2 a i বাই l, এটা হচ্ছে ফাই 2। আর ফাই মানে কত হয়, mi, ফাই মানে mi, তাহলে বেসিক্যালি m মানে কত লিখতে পারবো আমি, m মানে কত লিখতে পারবো না, তো m মানে μ0 n1 n2 a বাই l, এটাই লিখতে পারবো। এখন এদের যদি আমি এক একটার সেলফ ইন্ডাকটেন্স ভাবতাম, এদের যদি এক একটার সেলফ ইন্ডাকটেন্স ভাবতাম, ঠিক আছে, তাহলে কত হতো এক একটার সেলফ ইন্ডাকটেন্স। তাহলে যদি ব্লু সলিনয়েডের সেলফ ইন্ডাকটেন্স ভাবতাম, তাহলে ব্লু সলিনয়েডের সেলফ ইন্ডাকটেন্স কত হবে, L1 ধরলাম, L1 কত হতো, L1 মানে ফর্মুলা লিখেছিলাম, কত ছিল রে, μ0 n1 a নাকি বাই l, তাই তো, n1 স্কয়ার, সরি n1 স্কয়ার, ঠিক।
আর L2 যদি ব্ল্যাকের জন্য দেখতাম, ব্ল্যাকের জন্য দেখতাম L2 কত হতো, এটা হতো মিউ0 N2 স্কোয়ার A বাই কত হতো L, সেম থাকতো। এখন যদি আমরা L1 L2 টাকে গুণ করি, তাহলে দেখ L1 L2 টাকে গুণ করলে কি দাঁড়ায়, তাহলে মিউ0 স্কোয়ার N1 স্কোয়ার N2 স্কোয়ার A স্কোয়ার বাই L স্কোয়ার। এটাকে এইভাবেও লিখতে পারি যে মিউ0 N1 N2 A বাই L পুরোটার স্কোয়ার। এটাকে লিখতে পারি L1 L2 গুণফলটাকে, তাই না? L1 L2 এটা হচ্ছে L1 L2 গুণফল। তাহলে যদি L1 L2 গুণফলটাকে এভাবে লিখি, তাহলে এইটা মানে কত m, তাহলে L1 L2 শুড বি ইকুয়াল টু m স্কোয়ার। তার মানে L1 L2 শুড বি ইকুয়াল টু কত হওয়া উচিত, m স্কোয়ার। তাহলে m শুড বি ইকুয়াল টু রুট ওভার L1 L2। এটা মাথায় রাখবো, এটা আগে প্রমাণ আসতো, এখন তো আর প্রমাণ আসবে না, তোদের আসতে পারে। তো এটা খুব ইম্পর্টেন্ট, m শুড বি ইকুয়ালস টু রুট ওভার L1 L2, ঠিক আছে? এটা মাথায় রাখবো আমরা, ক্লিয়ার? তাহলে মিউচুয়াল ইন্ডাকট্যান্সের কেসটা আমরা মোটামুটি বুঝলাম কিভাবে ঘটে। এখন আমরা যদি কতগুলো ইন্ডাক্টর কে যদি সিরিজ বা প্যারালালে কানেক্ট করি, তাহলে কি ঘটনা ঘটবে দেখি। তো কম্বিনেশন অফ ইন্ডাক্টর মানে হচ্ছে আবেশকের সমবায়। তো প্রথমে করি সিরিজ কম্বিনেশন। দেখো সিরিজ কম্বিনেশন যেমন তোরা রোধের ক্ষেত্রে পড়েছিলিস এক্স্যাক্টলি সেমই হয়, একটু ভালো করে বুঝি। দেখ তাহলে কম্বিনেশন অফ, সব কমপ্লিট হলো তত পর্যন্ত, কম্বিনেশন অফ ইন্ডাক্টর, ঠিক আছে? তো ধর এখানটাতে একটা ইন্ডাক্টর লাগিয়েছি, এখানে একটা ইন্ডাক্টর দিয়েছি, এখানে একটা ইন্ডাক্টর দিয়েছি, এরকম তিনটা ইন্ডাক্টর দিয়েছি। এর ইন্ডাক্ট্যান্স L1 L2 L3, আর এর অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ V1। কেন? E সমান L dIdt, বোঝাতে পেরেছি? এর অ্যাক্রসে হচ্ছে V2 আর এর অ্যাক্রসে হচ্ছে V3। আর এগুলোকে ধর কোনো একটা সোর্সের মারফত আমি কানেক্ট করেছি, কোনো একটা সোর্স আছে সে কানেক্ট করেছে সোর্সের মারফত। তাহলে লজিক্যালি যদি আমি দেখি এই জায়গাটার V1, তাহলে বেসিক্যালি V1 মানে কত হবে বলতো, L1 dIdt। কেন dIdt হবে বলতো, I কারেন্ট সবার মধ্যে সেম যাবে, হ্যাঁ I কারেন্ট তো সেম সিরিজে আছে। এটা কেন হলো, কি ফর্মুলা একটু আগে পড়ালাম, E সমান কি ফর্মুলা পড়ালাম, L dIdt। E মানে ছিল পোটেনশিয়াল, V1টাও তো পোটেনশিয়ালই আছে, তাহলে V1 সমান হচ্ছে L1 dIdt। সিমিলারলি আমরা কি লিখতে পারি, V2 সমান L2 dIdt আর V3 সমান L3 dIdt, ক্লিয়ার? এখন এই তিনটে ইন্ডাক্টরের বদলে যদি আমরা একটা মাত্র ইন্ডাক্টর ইউজ করতাম, যার দুই প্রান্তের বিভবটা কি থাকতো V আর কারেন্ট যেত I, তাহলে এর ইন্ডাক্টরটাকে V বলতাম বা এর ইন্ডাক্ট্যান্সকে বলতাম এদের ইকুইভ্যালেন্ট ইন্ডাক্ট্যান্স। তাহলে এই তিনটে ইন্ডাক্ট্যান্সের বদলে বা ইন্ডাক্টরের বদলে যদি একটা ইন্ডাক্টর ইউজ করতাম যার দুই প্রান্তের পোটেনশিয়াল V হতো এমন ভাবে যে V শুড বি ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3। কেন? এই পুরোটার V এর V এর সাথে সমান, আর কারেন্ট I ফ্লো করতো, তাহলে পরে কি হতো, এই ঘটনা ঘটতো। তাহলে এই জায়গাটায় আমরা লিখতে পারতাম V শুড বি ইকুয়াল টু L dIdt। তখন Lটাকে বলতাম S, লিখতাম LS মানে সিরিজের কম্বিনেশন বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে ফর্মুলাগুলো যদি বসাও, LS dIdt শুড বি ইকুয়াল টু, বসা সব L1 dIdt। আচ্ছা dIdt কমন নিয়ে নিচ্ছি নাকি, তাহলে তোর পেয়ে যাচ্ছিস L1 প্লাস L2 প্লাস L3। আচ্ছা dIdt কেটে গেলে LS সমান কত পড়ে থাকবে, L1 প্লাস L2 প্লাস L3। দেখ যেটা বলেছিলাম রেজিস্ট্যান্সের সাথে সেম। এবার যখন প্যারালাল কম্বিনেশন ইউজ করব, এটা করছি না, প্যারালাল কম্বিনেশন ইউজ করব, তাহলে কি হতো বলতো, I গুলো চেঞ্জ হয়ে যেত কিন্তু V গুলো কি থাকতো বলতো, সেম। মানে যদি আমরা প্যারালাল কম্বিনেশন ইউজ করতাম তখন V গুলো সেম থাকতো। আচ্ছা করে দিচ্ছি দেখ, তাহলে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে কি হতো, তাহলে এই হতো। এখন প্যারালাল কম্বিনেশনে কি হতো, ধর এটা L1 এটা L2 এটা L3, I1 I2 I3 কারেন্ট যেত। এখন কি হতো বলতো, কি হতো না, তো V কনস্ট্যান্ট সব জায়গায়, তার মানে V শুড বি ইকুয়াল টু L1 dI1 dt হয়ে যেত। তার মানে আমরা কি লিখতাম বলতো,
আমরা লিখতে পারতাম di1 dt মানে হচ্ছে v/L1। সিমিলারলি di2 dt মানে কত হতো v/L2। di3 dt মানে কত হতো বলতো v/A হতো। এখন এই তিনটি ইন্ডাক্টরের বদলে যদি আমরা একটা ইন্ডাক্টর ব্যবহার করতাম যার দুই প্রান্তে বিভব প্রভেদটা সেম থাকতো আর কারেন্টও সেম থাকতো, তাহলে পরে তাকেই তার কি বলতাম প্যারালাল কম্বিনেশনের তুল্য রোধ এলপি। তাহলে বিভবটা ভি থাকতো, তাহলে সেক্ষেত্রে কি লিখতে পারতাম ভি সমান এলপি ডিআই ডিটি। এবার এই কারেন্টটা নিশ্চয়ই আই এর সাথেই সমান হতো, কারণ একই কারেন্ট হতে হতো বাধ্য। তাহলে আমরা যদি দেখি আই শুড বি ইকুয়াল টু কত হতে পারতো i1 প্লাস i2 প্লাস i3। এবার ডেরিভেটিভ কর টাইমের রেসপেক্টে, তাহলে ডিআই ডিটি সমান di1 ডিটি প্লাস di2 ডিটি প্লাস di3 ডিটি। মান বসাও এবার। তাহলে এখানে দেখ সবগুলো কমন চলে যায়, তাহলে দেখ ভি যদি কমন চলে যায় তাহলে 1/L1 প্লাস 1/L2 প্লাস 1/L3, আর এখানে কত পড়ে থাকতো v/LP। ভি ভি কেটে গেলে পড়ে থাকতো 1/LP, এক্স্যাক্টলি যেমন রোধে ছিল। তাহলে এই ছিল আমার প্যারালাল সিরিজ কম্বিনেশন। ক্লিয়ার? চলো চ্যাপ্টার শেষ করলো।